রিমেইন ইন্টিগ্রেশনের সব থেকে ইম্পর্টেন্ট থিওরাম যদি বলো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম। তো ফান্ডামেন্টাল থিওরাম জাস্ট আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। ফান্ডামেন্টাল থিওরামটা কী ছিল অ্যাকচুয়ালি যদি জিজ্ঞাসা করো তাহলে আমরা জাস্ট এইভাবে বলতে পারি, ইন্টিগ্রেশনের ভ্যালু বের করার একটা থিওরাম। যে থিওরামটা কেমন না, ইন্টিগ্রেবল হতে হবে, সেটা আগে থেকে জানা থাকবে, আর তার সঙ্গে সঙ্গে অ্যান্টি ডেরিভেটিভ বা প্রিমিটিভ যাই বলো না কেন, অ্যান্টি ডেরিভেটিভ বা প্রিমিটিভ এটাই এক্সিস্ট করতে হবে। অ্যান্টি ডেরিভেটিভ প্রিমিটিভ এক্সিস্ট যদি করে তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু a টু b fx dx, তার মানটা কী হবে, যেটা অ্যান্টি ডেরিভেটিভ তার আপার লিমিটটা বসবে মানে b বসবে, মাইনাস তারপর লোয়ার লিমিটটা বসবে মানে a বসবে। এমনিতেও আমরা জানতাম যে কখনো ধরো কোথায় কোথায় বলা হলো যে ইন্টিগ্রেশন a থেকে b x dx বের করো তো কত হবে। তো আমরা দেখবে যে এদের ক্ষেত্রে কি করতাম বলো তো, এক্স স্কোয়ার বাই টু লিখতাম। তা এবার আমার এই যে এক্স স্কোয়ার বাই টু লিখলাম এটা কি, আমি বলছি এটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। এক্স স্কোয়ার বাই টু যে লিখলাম সেটাই অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে অ্যান্টি ডেরিভেটিভ দিস ওয়ান এ থেকে বি, মানে এখানে ফাই এক্সের যে কাজ করছে সেই ফাই এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু। তার সঙ্গে প্লাস একটা কনস্ট্যান্ট নিতে পারো, কিন্তু কনস্ট্যান্ট নেওয়া হয় না এই কারণে, অ্যান্টি ডেরিভেটিভ আমরা জানি অনেকগুলো এক্সিস্ট করে প্লাস কনস্ট্যান্ট করে, কিন্তু কনস্ট্যান্টটা নেব না। কনস্ট্যান্টটা নেব না কেন, কারণ লিমিট, ডেফিনিট লিমিট বসানোর পর কনস্ট্যান্টটা আলটিমেটলি আউট হয়ে যাবে। তাহলে এখানে কি বসবে না, বি স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার বাই টু। তো এটাই তো আমরা লিখতে পারি যে ফাই বি মাইনাস ফাই এ, এটাকেই বলা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম। মানে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করার জন্য এই থিওরামটা একটা স্ট্রং থিওরাম। এই থিওরামটা পরবর্তীতে যে সমস্ত ফাংশনগুলোর অ্যান্টি ডেরিভেটিভ পাওয়া যায় সেটা ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে পারবো, প্রোভাইডেড অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট অ্যান্ড রিমেইন ইন্টিগ্রেবল। কারণ এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ভায়োলেট করে গেলে আর কোনো মতেই ফান্ডামেন্টাল থিওরাম ইউটিলাইজ করা যাবে না, সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। এবার দেখা গেল ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে আছে, কোথায় কথা বলছি, যদি কন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে ওই ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করবেই, মানে কন্টিনিউয়াস ফাংশনের ইন্টিগ্রেশন করা যাবেই। বা তুমি করতে পারছো না ওটা আলাদা ব্যাপার, কিন্তু ইন্টিগ্রেশন করে তার ভ্যালুটা বের করা যাবে, কারণ কন্টিনিউয়াস মানে ইন্টিগ্রেবল। তাহলে ইন্টিগ্রেবলটা আলাদা করে না বললেও চলে। এবার যেহেতু এটা কন্টিনিউয়াস হলে অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করবেই। তোমরা নিশ্চয়ই দেখেছো এটার প্রুফের টেকনিকটা খুব ইজি ছিল, কিন্তু যখন কন্টিনিউয়াসটাকে কমিয়ে দিয়ে শুধু রিমেইন ইন্টিগ্রেবল করা হয়েছিল তখন কিন্তু প্রমাণটা অপেক্ষাকৃতভাবে কঠিন হয়েছে। কঠিন এই সেন্সে না, আমরা এখানে রিমেইন ইন্টিগ্রেশনের পার্টিশন ধরে নিয়ে ইউপিএফ এলপিএফ এর কনসেপ্টগুলো দিয়ে করেছিলাম। তো সেইভাবে তোমরা এটা দেখে নিয়েছো, আশা করি তোমাদের এখানে কোনো ডাউট নেই। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিওরাম, পরীক্ষায় আসে, ভেরি 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 ইম্পর্টেন্ট থিওরাম। ঠিক আছে, আর কিছু ডাউট আছে এগুলোর মধ্যে কারো? এবার যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম যে এই ফাংশনটার আমি ইন্টিগ্রেশন বের করব কি করে। যেমন এই ধরনের ফাংশনগুলোর ইন্টিগ্রেশন বের করব কি করে, এটা না, আরেকটা ছিল কোথায়, গুড, ধরো পরীক্ষার সময় দিল যে এই ইন্টিগ্রেশনটা বের করো, একবার দিয়েছিল, এই ইন্টিগ্রেশনটা বের করতে দিলে ঘাবড়ে যাবে, মনে হবে যে কি করে স্যার এটা তো সাইন ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন করা যাবে না। কিন্তু মনে রেখো এই দুটো টার্মের কম্বিনেশন নিয়ে কিন্তু তার অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করে, আর সেই অ্যান্টি ডেরিভেটিভটা হচ্ছে দিস ওয়ান। তো এটা যদি অ্যান্টি ডেরিভেটিভ হয় তাহলে ফাই অফ ওয়ান মাইনাস ফাই অফ মাইনাস ওয়ান হবে, আলটিমেটলি যে ভ্যালুটা আসবে সেটাই তার অ্যান্সার। সো অ্যান্টি ডেরিভেটিভ থাকলে অঙ্কগুলো কিন্তু ইজি হবে, সহজ হবে। এগুলোর মধ্যে কিছু ডাউট আছে তোমরা যেটা বলছো অ্যান্টি ডেরিভেটিভের জায়গাগুলোতে, নাকি এক্সারসাইজ থেকে কিছু অঙ্ক করে দিতে হবে তাহলে সুবিধা হবে? স্যার এগুলো বুঝেছি স্যার, এক্সারসাইজের একটা ওই 26 এর 2 এর অঙ্কটা একটুখানি বলে দেবেন। আচ্ছা, এক্সারসাইজটা আমি করছি, দেখো এক্সারসাইজ 18, 19, 20, 23, 24, 25 এগুলো দিয়েছিলাম, 26, 27 এগুলো দিয়েছিলাম, 26 এর লাস্টের অঙ্ক 26 কই, ও এইগুলো। আচ্ছা এটা আমি বলছি এক্ষুনি, দাঁড়াও। তাহলে আমরা এক এক করে একটু স্টেপ ওয়াইজ বলি। বিশেষ করে
এই ধরনের প্রবলেমগুলো কি করে করবে যদি জিজ্ঞাসা করে যে ফাংশনটা ডিফাইন দিস ওয়ান। স্যার বলো। স্যার এই 21, 22 আর 23 এইসব প্রবলেমগুলোর ক্ষেত্রে দেখুন তো জাম্প ডিসকন্টিনিউটি দেখা যাচ্ছে, তাহলে কি করে ওরা অ্যান্টি ডেরিভেটিভ বার করতে বলছে? অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করবে না তো। 21-এ কোথায় অ্যান্টি ডেরিভেটিভ বলেছে? অ্যান্টি ডেরিভেটিভ তো বলিনি। আচ্ছা আমি একটা প্রবলেম করেছি, যে কোনো ধরো 22টা করে দিই তাহলে, ঠিক আছে? ক্যালকুলেশনটা তোমরা বুঝে যাবে যে কি করতে হবে। এটার ক্ষেত্রে কি বলছে, এ ফাংশন এফ ডিফাইন অন 03, 03-র মধ্যে ফাংশনটা ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করা হচ্ছে এইভাবে। আচ্ছা তুমি বলছো যে স্যার এখানে ডেরিভেটিভ বের করেছে মানে অ্যান্টি ডেরিভেটিভ বেরিয়েছে, এটাই বলছো তো? তো এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা ডিসকন্টিনিউয়াস নয়, নিশ্চয়ই নয় ডিসকন্টিনিউয়াস, কারণ ডিসকন্টিনিউয়াস হলে তো ডেরিভেটিভ এক্সিস্ট করবে না যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্টে। যেটা ডিসকন্টিনিউয়াস নিশ্চয়ই নয়, আমি তো চেকই করিনি, তবুও আমি বলছি ডিসকন্টিনিউয়াস নয়। তুই বলছি কেন স্যার? কারণ এক্সের মানটা 1-এর দিকে যখন যাব তখন এখানে কিন্তু আমার ফাইনালি 1 আসবে, কারণ এক্সের মান 1-এর দিকে গেলে এই এক্সের জায়গায় 1 বসে 1 আসবে। আচ্ছা এক্সের মান যখন রাইটের দিক দিয়ে 1-এ যাবে তখন 1 আসবে, তাহলে 1 পয়েন্টে বেসিক্যালি কন্টিনিউয়াস। কিন্তু তোমার মনে হতে পারে যে 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কারণ ফাংশনটা আলাদা আলাদা ডিফাইন করা আছে সেই জন্য। আমি বলছি না না, এর ছবি আঁকতে গেলে ছবিটা কী হবে আমি বলে দিচ্ছি। আচ্ছা আবার দেখো 2 পয়েন্টে লেফটের দিক দিয়ে গেলে 1 ভ্যালু, 2 পয়েন্টে রাইটের দিক দিয়ে গেলে ভ্যালু হচ্ছে 2 - 1, তার মানে আবার 1, তার মানে 2 পয়েন্টও কন্টিনিউয়াস, 1 পয়েন্টও কন্টিনিউয়াস। আর ভেতরের পয়েন্টগুলোতে তো কন্টিনিউয়াস হবেই, আইদার পলিনোমিয়াল ফাংশন নাহলে কনস্ট্যান্ট ফাংশন, কন্টিনিউয়াস তো অবশ্যই। ক্লিয়ার কি বলতে চাইছি, বুঝতে পারছো? তারপরে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াসের কোনো প্রশ্নই নেই। যদি ডিসকন্টিনিউয়াস হতো তাহলে আমি বলছি এই লাইনটা লিখতেই পারতাম না, এটা ইম্পসিবল। ডেরিভেটিভ যে লিখেছে এটা ইম্পসিবল। যেমন ধরো তুমি হয়তো বলতে কি এটার দিকে তাকালে বুঝতে পারবে এই ফাংশনটা 1-এর দিকে গেলে 0 আর এই দিকে 1-এর দিকে গেলে 1, ইয়েস 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। যেহেতু এটা 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, এর ক্ষেত্রে ডেরিভেটিভ বের করতে দেয়নি। দেখো ক্যাপিটাল এফ এর ডেরিভেটিভ বের করতে দেবে না, কারণ জানি তো 1 পয়েন্টে ডেরিভেটিভ ডাস নট এক্সিস্ট, এই ফাংশনের ডেরিভেটিভ ডাস নট এক্সিস্ট। কেন? কারণ এই ফাংশনটা শুধু কন্টিনিউয়াস, শুধু রিমেন ইন্টিগ্রেবল। শুধু রিমেন ইন্টিগ্রেবল হলে যে ক্যাপিটাল এফটা পাওয়া যাবে ফান্ডামেন্টাল থিওরেমের ক্যাপিটাল এফ, সেই ক্যাপিটাল এফটা শুধুমাত্র কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো চান্স নেই। কারণ আমরা জানি এক ধাপ উঁচুতে থাকে ক্যাপিটাল এফটা। তো রিমেন ইন্টিগ্রেবল হলে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এখানে দেখো ডিফারেন্সিয়েবল বের করতে দেয়নি, শুধু বলেছে শো দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস অন 0-2। তাহলে এটার ক্ষেত্রে দিল না, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দিল, কারণ ফাংশনটা অলরেডি কন্টিনিউয়াস অ্যাসিউম করে নিয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করি, এই অঙ্কটাতে 1 পয়েন্টে কন্টিনিউয়াস, ইয়েস 2 পয়েন্টে 1 আর 2 পয়েন্টে এখানে 2, তাহলে 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হলে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। ফাইন্ড এফ, তারপর বলছে ফাইন্ড এফ ড্যাশ এক্স অ্যাট অল পয়েন্ট হোয়ার এফ ইজ ডিফারেন্সিয়েবল। যে যে জায়গাগুলোতে এফটা ডিফারেন্সিয়েবল সেই জায়গায় শুধু এফ বের করো। তার মানে 2 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, তাহলে 2 পয়েন্টে ডিফারেন্সিয়েবল বের করতে হবে না, বা 2 পয়েন্টে ডেরিভেটিভ ভ্যালু বের করা যাবে না। এবার ক্লিয়ার হয়েছে কথাটা কি বলতে চাইছি? আমরা একটা দুটো প্রবলেম করে দিই, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, কারণ প্র্যাকটিক্যালি আমি দেখেছি এই অঙ্কগুলোই পরীক্ষার সময় আসে, ঠিক আছে? আর এটা যখন আমরা পরের সেমে প্রবাবিলিটি করব, এই ক্যাপিটাল এফটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফাংশন, তো প্রবাবিলিটিতে এক্স্যাক্টলি এরকম টাইপের প্রবলেমগুলোই করব। আগে থেকে জানা থাকলে আমি বলতে পারবো যে ওই যে আগে শিখিয়েছিলাম, এবার দেখো এখান থেকে ইজিলি চলে আসছে। ওকে, তো কিভাবে আমরা এটা এগোবো? এফটা সম্পর্কে কিছু বলেছে, আমি যে এফ এর সম্পর্কে তোমার কিছুই বলা নেই, শুধু ক্যাপিটাল এফটা তোমাকে বের করতে বলছে। তারপর ক্যাপিটাল এফটা ডিফারেন্সিয়েবল হবে আর সত্যি সত্যি এফ এর সঙ্গে সমান হবে, আমরা চেক করব। আচ্ছা একবার একটু দেখে নেই এই স্মল এফ এর ছবিটা কি হচ্ছে। সবাই বোঝো স্মল এফ এর ছবিটা কি হচ্ছে যদি দেখতে চাও। যেন যখন 0 থেকে 1, এটা 1,
এটা 2 আর এইদিকে চলছে 3 পর্যন্ত 3, তাহলে 0 থেকে 1 তখন তার ভ্যালুটা কিন্তু একদম মিডিল পয়েন্ট দিয়ে যাবে, কারণ স্লোপটা হচ্ছে 1। এই হলো, দেখো y = x লাইন হচ্ছে দিস ওয়ান। তারপর দেখো 1 থেকে 2 হচ্ছে কত না 1, ইয়েস 1 থেকে 2 যেহেতু 1, তার মানে এর পরের দিকটাতে দেখা যাবে এটা কনস্ট্যান্ট হাইট হয়ে চলে যাবে, হলো। আর তারপরে x - 1, ওটা আবার ছবি কি করে আঁকবে না y = x - 1, দ্যাট মিনস x - y = 1, তার মানে x/1 y/-1 x/1 plus y/-1 = 1, ঠিক। তার মানে ইনডাইরেক্টলি পাওয়া যাচ্ছে কি 1 পয়েন্ট দিয়ে যাবে -1 দিয়ে যাবে এমন লাইন। তাহলে এই লাইনটার ছবি আঁকলে কেমন হবে না এরকম হবে। এবার তুমি বলতে পারো যে এর গ্রাফটা কি হলো, এটা একটা হ্যাপাজেড গ্রাফ হয়েছে, এর গ্রাফটা কি হলো। এর গ্রাফটা হচ্ছে, যেহেতু তুমি জেনে গেছো যে এই জায়গা থেকে এদের হাইটটা আলাদা, তাহলে এখান থেকে এটা বাদ যাবে, এখান থেকে এটাও বাদ যাবে, দিয়ে আলটিমেটলি কি গ্রাফ হলো বলো তো। গ্রাফটা হচ্ছে এইভাবে গিয়ে প্যারালাল হয়ে গিয়ে আলটিমেটলি উপরে যাবে। তার মানে পেন না তুলে একটা কার্ভ যেটা কন্টিনিউয়াস অবশ্যই হবে, এখানে ডিসকন্টিনিউটি থাকার কোনো চান্স নেই। যদি এই ধরনের ফাংশনগুলোর ছবি আঁকতে বলে, তাহলে ছবিটা যে রিজিয়নের মধ্যে আছে সেই রিজিয়নের মধ্যে আঁকবে। 0 থেকে 1 এর মধ্যে x, y = x, 1 থেকে 2 এর মধ্যে 1, তাহলে 1 হলো। 2 থেকে 3 পর্যন্ত x - 1, তাহলে 2 থেকে 3 পর্যন্ত এটা হলো। দেখো দেখি এখানে সত্যি সত্যি এটা কন্টিনিউয়াস কার্ভ হলোটা। এবার তার যখন অ্যান্টি ডেরিভেটিভ বের করবে, সেই অ্যান্টি ডেরিভেটিভটা অবশ্যই ডিফারেন্সিয়েবল হবে, কারণ কন্টিনিউয়াস কার্ভের অ্যান্টি ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল হয়, সেটা তো আমরা জানি। পরিষ্কার ছবি বুঝতে পারছো, ক্লিয়ার একদম। এবার চলে আসো ক্যাপিটাল F কী করে বের করব। মনে রেখো ক্যাপিটাল F বের করার যে ফর্মুলাটা, সেটা সবসময় 0 থেকেই হবে। 0 থেকে হবে মানে ইন্টিগ্রেশনের যে লোয়ার লিমিটটা আছে সেটা 0ই হবে, 0 ছাড়া অন্য কিছু করবে না। আচ্ছা, 0 থেকে x ft dt বলতে পারো। এখানে কেন স্যার t নিয়েছি? t নেওয়ার কারণ হচ্ছে এই x এর সঙ্গে যেন কনফিউজড না হয়ে যাও, x আলাদা t আলাদা, সেই জন্য। তাহলে 0 থেকে 3। কিন্তু একটা জিনিস বোঝার দরকার আছে, আমরা অলরেডি দেখে নিয়েছি এই জায়গায় তার ফাংশনাল ভ্যালু আলাদা, এখানে ফাংশনাল ভ্যালু আলাদা, এখানে ফাংশনাল ভ্যালু আলাদা। কন্টিনিউয়াস হোক না কেন, ফাংশনাল ভ্যালু যেহেতু ডিফারেন্ট প্রত্যেকটা এন্ড পয়েন্টে, তার জন্য কি করতে হবে সবাই বোঝো একটু। আমরা কি করব, ব্রেক করে নেব। এইটুকু জায়গায় x থাকলে কি হবে, তার মানে when 0 less equals to x less equals to 1, যদি এটা হয় দেন ক্যাপিটাল fx এর মান কত হচ্ছে একবার চেক করে নিই। কোন কোন জায়গাতে আমরা এটা ক্যালকুলেট করছি আবার বলি। যদি 0 আর 1 এর মধ্যে এখানে থাকে এক্সট্রা, তাহলে কি হবে, আমি ডেফিনেশন তো জানি দিস ওয়ান, তাহলে 0 থেকে x ft dt হবে, ওটা আর কোনো চেঞ্জ হবে না, সবসময় 0 থেকেই হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমরা জানি 0 থেকে x এইটুকু রিজিয়নের মধ্যে তার ফাংশন ভ্যালুটা x, কিন্তু x আর লিখবো না, কারণ fx লিখলে x লিখতাম, তাহলে ft লিখছি, তাহলে কি লিখবো, t লিখবো, t dt। ওকে, পরের লাইনে কি আসবে, t²/2, তার লিমিটিং ভ্যালু 0 থেকে t আর 0 থেকে x আলটিমেটলি কি আসলো, x²/2। সো অ্যান্টি ডেরিভেটিভ উইদিন দিস রিজিয়ন fx সমান কত হচ্ছে, x²/2। তার মানে তার অ্যান্টি ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম। এবার চলে আসো, অ্যান্টি ডেরিভেটিভ হলো নেক্সট আর একটা পসিবিলিটি, আর দুটো পসিবিলিটি, এখানে একটা থাকতে পারে, এখানে থাকতে পারে। কি হবে, when 1 less x less equals to 2। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই দিকে ইকুয়াল নেব কি না, বোঝো একটু। ইকুয়াল, যেহেতু এখানে ইকুয়াল আছে তার জন্য ইকুয়াল নিয়েছি, কিন্তু পরের রেঞ্জটাতে 1 এর দিকে ইকুয়াল আছে, আমি চিনি না 1 এর দিকে যেহেতু ইকুয়াল নেই, তাহলে পরের রেঞ্জটা 1 এর দিকে ইকুয়াল নেবে না, কিন্তু 2 এর দিকে ইকুয়াল আছে। আবার তারপরের রেঞ্জটাতে 2 এর দিকে ইকুয়াল আছে, আমি চিনি নেই, তাহলে 2 এর দিকে ইকুয়াল নেবে না, কিন্তু তারপরের লিমিটটা ইকুয়াল নেবে। ওকে, তাহলে এটা 1 এর দিকে ইকুয়াল নিলাম না। যদি তাই হয় বলো দেখি ক্যাপিটাল fx এর মান কি হবে। ছবিতে আমার কি দাঁড়াচ্ছে, যেন এই জায়গায় এবার x আছে। ওকে, তাহলে ইন্টিগ্রেশনটা 0 থেকে x পর্যন্ত হবে, স্বাভাবিক।
কারণ এই এক্সের পজিশনটা আমরা বোঝালাম দিস ওয়ান, কিন্তু ইন্টিগ্রেশন আমার 0 থেকে এক্সই হবে। ইন্টিগ্রেশন কিন্তু 1 থেকে এক্স নয়, যেটা তোমরা অনেকে গুলিয়ে ফেলবে। 1 থেকে এক্স নয়, কত থেকে কোথায়, 0 থেকে এক্সই হবে এফটিডিটি। কিন্তু যেহেতু ফাংশনাল ভ্যালুগুলো 0 1-এর মধ্যে আলাদা ক্যারেক্টারের, 1 আর এক্সের মধ্যে আলাদা ক্যারেক্টারের, তার জন্য এটাকে তোমাকে ব্রেক করতে হবে। মনে রেখো এটা জাস্ট পজিশনটা বোঝাচ্ছে যে কোন জায়গায় এক্স আছে, কিন্তু এই 1 থেকে এক্সের লিমিট কিন্তু বের করতে বলিনি, কারণ ওই পজিশনে এক্স আছে। মানে কথা বললাম যে আমাকে জিজ্ঞাসা করলো যে f(3/2) কত বলো তো, তাহলে f(3/2) মানে কি এক্সের পজিশনটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে। স্বাভাবিকভাবে নিশ্চয়ই আমরা 3/2-র ক্ষেত্রে 1 থেকে 3/2 কোনোদিন লিখবো না। আমরা কি লিখবো, একদম ইনিশিয়াল, একদম 0 পয়েন্ট থেকে যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত 0 থেকে 3/2। 3/2টা ইন্ডিকেট করছে যে ওই পজিশনে 3/2টা হচ্ছে এই 1 আর 2 এর পজিশনে আছে। কিন্তু আমরা যেহেতু ফাংশনাল ভ্যালু ডিফারেন্ট টাইপের পেলাম, এখানে তার কনস্ট্যান্ট ভ্যালু, এখানে এক্স ভ্যালু, তাহলে আলাদা ভ্যালু হওয়ার জন্য আমরা ব্রেক করব। কিভাবে ব্রেক করব, 0 থেকে 1 পর্যন্ত এফটিডিটি একটা থাকবে, প্লাস 1 থেকে এক্স পর্যন্ত এফটিডিটি একটা থাকবে। ওকে, কি হবে এবার দেখো, 0 থেকে 1 পর্যন্ত ফাংশনের ভ্যালুটা কিন্তু এক্স, এক্স মানে এখানে কি আসবে টিডিটি। ওকে, আচ্ছা 1 থেকে এক্স পর্যন্ত ফাংশনের ভ্যালু কিন্তু 1। দেখো এখানে দেখো 1 থেকে এক্স পর্যন্ত ফাংশন ভ্যালু 1, 0 থেকে 1 হচ্ছে এক্স, তাহলে আলটিমেটলি এটা কি হবে 1ই বসবে। 1 ডিটি কি পাচ্ছ, t²/2, তার লিমিটিং ভ্যালু 0 থেকে 1, আর এটা শুধু t, তার লিমিটিং ভ্যালু 1 থেকে এক্স, আলটিমেটলি কি পাচ্ছ 1/2, আর এটা x-1, দিস ইকুয়ালস টু x-1/2। সো কি বুঝলে বলো দেখি এবার, ক্যাপিটাল এফ(x) এই রিজিয়নের মধ্যে থাকলে এমন ভ্যালু। ওকে, আর একটা পোর্শন আছে, সেটা কোনটা, যখন এক্সটা এখানে থাকবে, এই জায়গায় যদি এক্স থাকে তাহলে কি হতে পারে আমরা একবার চেক করে নিচ্ছি। এখানে এক্স আছে, এখানে এক্স আছে মানে কি 0 থেকে এক্স পর্যন্তই হবে, কিন্তু 0 থেকে এক্স পর্যন্তই হবে, কারণ ওই এক্সটা ওর পজিশনটাকে বোঝাচ্ছে। তো 0 থেকে এক্স পর্যন্ত যখন হয়, ভালো করে বোঝো, 0 থেকে এক্স পর্যন্ত যখন হবে, যেহেতু ফাংশনাল ভ্যালুগুলো ইন্টারভ্যাল ওয়াইজ ডিফারেন্ট, তাহলে ডিফারেন্ট আলাদা আলাদা করে নিতে হবে। পরিষ্কার তো? তাহলে এর মধ্যে কি হবে, এটার মধ্যে কি হবে, এইভাবে আমাদের ব্রেক করতে হবে। ক্লিয়ার? তার মানে এবার এই টোটাল ইন্টিগ্রেশনটা আমরা করতে চাইছি। দেখা যাক কি হয়। কি লিখবে, when 2 less x less equals to 3 ইকুয়াল নেব কি না। শাহিদ কি হলো, শাহিদ মাইকটা বন্ধ করো। টু আর 3 বোঝো, 2 আর 3, 2 এ ইকুয়াল নেবো কেন, এখানে ইকুয়াল যেহেতু নিয়েছি তার জন্য এইদিকে ইকুয়াল নেব না, কারণ দুটোতে কমন ভ্যালু চলে আসবে সেই কারণে। তাহলে এই পসিবিলিটির জন্য কি পাচ্ছ, ক্যাপিটাল এফ(x) ইকুয়ালস টু, এমনিতে দেখবে 0 থেকে এক্স পর্যন্তই হবে, কিন্তু এক্সের পজিশন যেহেতু এখানে, তাহলে 0 থেকে 1 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত, 2 থেকে এক্স পর্যন্ত ব্রেক করতে হবে। এটা যদি তোমরা বুঝে যাও তাহলে এই ধরনের অঙ্কগুলো প্রবলেমেটিক নয়, খুব সহজ। ঠিক আছে, কি বলতে চাইছি বুঝতে পারছো নিশ্চয়ই। দেখা যাক, এখান থেকে পাবে 0 থেকে এক্স এফটিডিটি মানে কি, শুধু টি, এফটিডিটি মানে কি শুধু টি ডিটি। কেন, কারণ 0 থেকে 1 টি, তার জন্য। আচ্ছা এবার চলে আসি 1 থেকে 2 কত, কনস্ট্যান্ট হাইট 1, তাহলে 1 ডিটি, প্লাস এবার 2 থেকে এক্স, 3 লিখবে না কিন্তু, কারণ আমার ক্যাপিটাল F3 বের করতে বলেনি, আমাকে এক্স বের করতে বলেছে, তাহলে এক্সই লিখতে হবে। ওইদিকে আবার কত হবে, ওখানে হবে তোমার x-1 ফাংশনের হাইট এই রিজিয়নের মধ্যে x-1, তাহলে x-1 মানে t-1 dt। ক্লিয়ার? t²/2 তাদের লিমিট 0 থেকে 1, t 1 থেকে 2, আর t²/2 - t তার লিমিট 2 থেকে x।
ওকে, এখানে কি পাচ্ছ 1/2 প্লাস 2 মাইনাস 1, আর এই দিকে থাকছে তোমার x²/2 মাইনাস x²/2 মাইনাস কত তোমার শুধু 4/2 মানে 2। আচ্ছা, তারপরে থাকছে মাইনাস এক্স প্লাস 2। ক্লিয়ার? এখান থেকে কি কি করা যেতে পারে দেখা যাক। একটা 2 অ্যাটলিস্ট কাটো, 2 কাটলো, এখানে 1 কাটবে, 1 প্লাস দিস 1 মানে 3/2 হবে। তাহলে 3/2 মাইনাস এক্স প্লাস x²/2, মানে একটু ভালো করে লিখলে 1/2 কমন নিলে হবে x² মাইনাস 2x প্লাস 3। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম কি না, সমস্ত রিজিয়নের মধ্যে তার ভ্যালুগুলো পেয়ে গেলাম। এটাই অ্যাকচুয়ালি ক্যাপিটাল এফ এর ভ্যালু, কারণ ফাইন্ড ক্যাপিটাল এফ বলেছে, তার জন্য এইভাবেই তোমাকে বের করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এবার পুরো ব্যাপারটাকে একটু জাস্ট জিস্ট করে লিখছি, গুছিয়ে লিখছি, কারণ দেয়ারফর বলে ক্যাপিটাল এফএক্সের পুরো ব্যাপারটা একটা জায়গায় লেখার চেষ্টা করছি। কত হবে? ফার্স্ট টার্মটা হচ্ছে তোমার x²/2, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে x²/2, কিন্তু কোন রিজিয়নের মধ্যে অবশ্যই লিখবে 0 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু 1 এর মধ্যে। তারপরের টার্মটা কত? তারপরে হচ্ছে x মাইনাস 1/2, তাহলে x মাইনাস 1/2 1-এর দিকে ইকুয়াল দেবে না, কারণ 1-এর দিকে ইকুয়াল ওখানে অলরেডি হয়ে আছে, আর এটা 2 হলো। ওকে, তারপরে কি হবে? 2 থেকে বড়, 2 এর দিকে ইকুয়াল আর দিও না, কারণ 2 এর দিকে ইকুয়াল এখানে দেওয়া আছে, কিন্তু 3 থেকে ছোট। ওকে, এই জায়গায় কি হবে? 1/2 x² মাইনাস 2x প্লাস 3। তোমরা দেখবে এদের যদি ছবি আঁকা যায় তাহলে দেখানো যাবে এই ক্যাপিটাল এফটা সত্যি সত্যি ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। তোমরা অনেকে বলতে পারো যে ডিফারেন্সিয়েবল তো আগেরটাও মনে হচ্ছিল, আমি না, ছবি অনুসারে ডিফারেন্সিবিলিটি চেক করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তোমাদের বলি, যে সমস্ত ফাংশানগুলোর পিক পয়েন্ট থাকে, তীক্ষ্ণ পয়েন্ট থাকে, সেইগুলো ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় না। যেমন 1 পয়েন্টে একটা পিক পয়েন্ট আছে, ঠিক একই রকমভাবে 2 পয়েন্টে একটা পিক পয়েন্ট আছে, তার মানে 1 আর 2 এই দুটো পয়েন্টই নট ডিফারেন্সিয়েবল। কিন্তু যদি আমি ক্যাপিটাল এফ এর ছবিটা আঁকতাম তাহলে দেখবে এরা স্ট্রেট লাইন কিন্তু আর নয়। খেয়াল করেছো? এটা স্ট্রেট লাইন নয়, এটা একটা প্যারাবোলা, এটা একটা স্ট্রেট লাইন নয়, প্যারাবোলা। তাহলে এই ধরনের সিচুয়েশনে হয়তো আমি তোমাদের দেখাতে পারবো যে এইভাবে করে যাবে, ছবিটা বোঝো, এইভাবে যাবে। আর তারপরে যখন স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হবে সেটা আবার কেমন হবে না, তার ইকুয়েশনটা হয়তো আমার এমন টাইপের হবে। ওকে, এরপরে আবার দেখবে ওটা কার্ভ বরাবর, ওটা আর একটা প্যারাবোলা, সেই কার্ভটা আবার দেখা গেল এরকম করে যাবে। আমরা এবার বেসিক্যালি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, ছবিটা আঁকলাম না কিন্তু ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। হয়তো আমার এই জায়গা থেকে এইটুকু পার্ট আমার বাদ যাবে। ওকে, তারপরে এটা পুরোটা বাদ যাবে, পুরোটা বাদ গিয়ে আমার এমন টাইপের একটা পোর্শন আসবে। তোমরা দেখবে যে এখানে যেমন আগেটাতে একদম জাস্ট একটা পিক পয়েন্ট চলে এসেছিলো, এমন করে একটা পয়েন্ট চলে এসেছিলো, এমন পিক পয়েন্ট। এবার দেখো আর পিক পয়েন্ট নেই, এবার একদম কার্ভ হয়ে গেছে, এই জায়গাগুলোতে একটা কার্ভ হয়ে গেছে। কার্ভ যদি হয়ে যায় তাহলে সেই এন্ড পয়েন্টগুলোতে ডিফারেন্সিয়েবল হবেই, যদি জিওমেট্রিক্যালি বুঝতে চাও। আর ডাইরেক্ট যদি আমরা করতে চাই তো সে তো আরও ইজি হয়ে যাবে। ডাইরেক্ট মানে ডিফারেন্সিবিলিটি চেক করব, ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন দিয়ে সেটা অনেকটা ইজি হবে। আমি বলে দিচ্ছি কী করতে হবে। যদি কোথাও কোনো ডাউট থাকে, কোথাও কোনো কোয়ারি থাকে, আমাকে বলতে পারো। ক্যাপিটাল এফ বের করার গল্প যদি হয় তাহলে এই পর্যন্ত শেষ। কিন্তু যেহেতু এই কোশ্চেনে আরও কিছু বলে দেওয়া আছে যে শো দ্যাট এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ এক্স ফর অল এক্স বিলংস টু 0-3, সমস্ত ইন্টারভ্যালের মধ্যে এফ ড্যাশ এক্সের মানটা এফ এক্স হবে, সেটাও তোমাকে প্রুভ করতে হবে। তাহলে কী করে প্রুভ করবো? ডেরিভেটিভ করে এর সঙ্গে সমান হবে। তাহলে ডিফারেন্সিয়েবল কিনা সেটা আগে চেক করি, তারপরে তো আমরা বাকি পার্টটা আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। যদি কোথাও কোনো ডাউট থাকে আমাকে বলো। ক্যাপিটাল এফ বের করা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। ক্যাপিটাল এফ বের করা নিয়ে, হ্যাঁ, এই ক্যাপিটাল এফটা অ্যান্টি ডেরিভেটিভ হবে। অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করার জন্য তো কোন ডিফারেন্সিয়েবল লাগবে না, মানে সরি, অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করার জন্য স্মল এফটাকে কন্টিনিউয়াস লাগে না, কিন্তু ডিসকন্টিনিউয়াস ফাংশনেরও তো অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করতে পারে, কিন্তু সেই ডিসকন্টিনিউটি ফাংশনগুলো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হবে না, ফাইনাইট ডিসকন্টিনিউটি। কেন? কারণ যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয় তাহলে তো রিমিনিটিগুলোই হবে না।
ইনফাইনাইট ডিসকন্টিনিউ মানে আনবাউন্ডেড ফাংশন, আনবাউন্ডেড ফাংশন রিমেন ইন্টিগ্রেবল হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমরা বলতে চাইছি এটা ফাইনাইট ডিসকন্টিনিউটি। এবার যে সমস্ত ফাংশনগুলো রিমেন ইন্টিগ্রেবল নয় তারও অ্যান্টি ডেরিভেটিভ থাকতে পারে। তার এক্সাম্পল আমি দিয়েছিলাম আগের দিনে এই এক্সাম্পলটা, এই ফাংশনটা হচ্ছে, এই ফাংশনটা নট রিমেন ইন্টিগ্রেবল। দেখো, প্রুভ দ্যাট এফ হ্যাজ অ্যান অ্যান্টি ডেরিভেটিভ বাট এফ ইজ নট রিমেন ইন্টিগ্রেবল। তুমি বলছো কেন রিমেন ইন্টিগ্রেবল নয় স্যার? কারণ এই ফাংশনটা আনবাউন্ডেড। আনবাউন্ডেড কী করে বোঝা যাচ্ছে? এক্সের মানটা যত জিরোর দিকে যাবে, জিরো মানে ভেতরে একটা পয়েন্ট, তত 2/x থাকার জন্য এটা ইনফিনিটির দিকে চলে যাবে। তার মানে দিস ফাংশন ইজ আনবাউন্ডেড। আনবাউন্ডেড ফাংশন ক্যান নেভার রিমেন ইন্টিগ্রেবল। সো রিমেন ইন্টিগ্রেবল নয়, বাট ইট হ্যাজ অ্যান অ্যান্টি ডেরিভেটিভ। 5x = x² sin 1/x। এর ডেরিভেটিভ করলে fx এর সঙ্গে সমান হবে, তার মানে অ্যান্টি ডেরিভেটিভ আছে। অ্যান্টি ডেরিভেটিভ আছে কিন্তু রিমেন ইন্টিগ্রেবল নয়। খুব ইন্টারেস্টিং। এইগুলো যদি তোমরা বুঝতে পারো না, তোমরা দেখবে রিমেন ইন্টিগ্রেশন সব থেকে সহজ লাগবে। বলো বলো। বলছি রিমেন ইন্টিগ্রেবল যদি হয় তাহলে কি অ্যান্টি ডেরিভেটিভ হবেই? না, রিমেন ইন্টিগ্রেবল হলেই সবসময় অ্যান্টি ডেরিভেটিভ হবে এমন কোনো কথা নয়। তারও এক্সাম্পল আমি দিয়েছিলাম, সেই এক্সাম্পলটা আমি বলে দিচ্ছি। ওটার এক্সাম্পল হচ্ছে এটা। এই হচ্ছে আর একটা এক্সাম্পল, বক্স এক্স ফাংশন। বক্স এক্স ফাংশন নিলাম, প্রুভ দ্যাট এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল। রিমেন ইন্টিগ্রেবল হয়ে গেল, বাট প্রুভ দ্যাট এফ ডাজ নট হ্যাজ অ্যান অ্যান্টি ডেরিভেটিভ। রিমেন ইন্টিগ্রেবল হওয়া সত্ত্বেও অ্যান্টি ডেরিভেটিভ নেই, তার এক্সাম্পল এটা। আর রিমেন ইন্টিগ্রেবল নয় অলদো ইট হ্যাজ অ্যান অ্যান্টি ডেরিভেটিভ, তার এক্সাম্পল পরেরটা বললাম। তাহলে এই এক্সাম্পলটা তুমি বলছি কী করে প্রুভ করেছিলাম? প্রুভ করার টেকনিকটা শোনো। রিমেন ইন্টিগ্রেবল কেন? কারণ যে সমস্ত ফাংশনগুলো বাউন্ডেড আর ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, সেগুলো রিমেন ইন্টিগ্রেবল হবে, তোমরা সবাই জানো। তাহলে এটা বাউন্ডেড আর শুধুমাত্র 3টে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, 1, 2 আর 3। তাহলে ফাইনাইট পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, সো রিমেন ইন্টিগ্রেবল। এবার পরের পার্টটাতে বলেছিলাম যদি সম্ভব হয় অ্যান্টি ডেরিভেটিভ আছে। ইফ পসিবল লেট ইট হ্যাজ অ্যান অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে g'(x), fx হলো g'(x), তাহলে এমন হবে। আমরা জানি যে সমস্ত ফাংশনগুলো ডিফারেন্সিয়েবল তার জাম ডিসকন্টিনিউটি থাকতে পারে না, কিন্তু এটা ডিফারেন্সিয়েবল হওয়া সত্ত্বেও তার ডেরিভেটিভটা জাম ডিসকন্টিনিউটি হয়েছে। জাম ডিসকন্টিনিউটি থাকতে পারে না, এটার জন্য জাস্ট আগের লেকচারটা তোমাকে দেখতে হবে। আগের লেকচারে আমরা কোথায় কোন পেজে আছে সব বলেছি। স্যার এখানে তো আমরা g'(x) পাচ্ছি না, এখানে যদি আমরা ক্যাপিটাল fx দিয়ে বার করি, মানে 21 এর অঙ্কটা তো ঠিক এরকমই বলেছে, তো সেইখান থেকে কিন্তু আমরা পেয়ে যেতে পারি অ্যান্টি ডেরিভেটিভ। আচ্ছা 21টা বলছি, এটা বুঝতে পারছো কিনা দেখো। g'(x) = fx, তো g'(x) = fx যদি হয় তাহলে দেখা যাবে g এর জাম ডিসকন্টিনিউটি আছে, কিন্তু জাম ডিসকন্টিনিউটি ডেরিভেটিভ ফাংশন থাকতে পারে না, তার মানে f এর অ্যান্টি ডেরিভেটিভ নেই। এবার তোমার কোশ্চেন হচ্ছে যে আমরা যদি 21 এর প্রবলেমটাতে বলতাম, 21 এর প্রবলেমটাতে এটা এই প্রবলেমটা f ইজ f এর অ্যান্টি ডেরিভেটিভ এটা থাকবে না তো। আচ্ছা আমার কথা শোনো, আমি তো এখানে যে প্রবলেমটা বললাম রে বাবা, এটা তো বললাম যে সমস্ত ফাংশনগুলো জাম ডিসকন্টিনিউটি থাকবে, এটা ডিসকন্টিনিউয়াস আছে, তার অ্যান্টি ডেরিভেটিভ থাকে না বললাম। তাহলে যদি সম্ভব হয় অ্যান্টি ডেরিভেটিভ আছে, কিন্তু দেখানো যাচ্ছে কন্ট্রাডিকশন দিয়ে যে ডেরিভেটিভ ফাংশনটা জাম ডিসকন্টিনিউয়াস আছে। কী লিখেছিলাম? দেয়ারফর g' মাস্ট হ্যাভ এ জাম ডিসকন্টিনিউয়াস অ্যাট 1, 2, 3 সিন্স এ ডেরিভেটিভ বা ডেরিভেবল ফাংশন ক্যান নট হ্যাভ এ জাম ডিসকন্টিনিউয়াস ইন ইটস ডোমেন। ডোমেনে জাম ডিসকন্টিনিউয়াস থাকতে পারে না, কিন্তু এখানে জাম ডিসকন্টিনিউয়াস আছে, তার মানে ভুল হচ্ছে। তাহলে দেয়ারফর f হ্যাজ নো অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ থাকবে না বললাম তো, ঠিক আছে কথাটা বুঝতে পারছো? আচ্ছা আরও ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়াও বলো। স্যার বলছি অ্যান্টি ডেরিভেটিভের মেইন ক্রাইটেরিয়া মানে যাতে একবার দেখলে বোঝা যাবে যে অ্যান্টি ডেরিভেটিভ হবে বা হবে না এরকম। যদি কন্টিনিউয়াস হয় তাহলে অ্যান্টি ডেরিভেটিভ থাকবেই, সেটা থিওরমই। কন্টিনিউয়াস যদি হয় তাহলে অ্যান্টি ডেরিভেটিভ থাকবে, সেটা হচ্ছে এই থিওরমটা, যেটাকে ফান্ডামেন্টাল থিওরমের জাস্ট প্রিভিয়াস থিওরমটা বলা হয়েছিল। এটা হচ্ছে জাস্ট এই থিওরমটা, আমরা সবই বলেছি। যখন ফাংশনটা কন্টিনিউয়াস
তখন ডিফারেন্সিয়েবল হবেই। শুধু তাই নয়, এফ ড্যাশ এক্সের মানটা এফ এক্স হবে, তারপরে কন্টিনিউয়াস ফাংশানে অ্যান্টি ডেরিভেটিভ থাকবেই, একদম শিওর থাকবে। যদি ডিসকন্টিনিউয়াস হয়, ডিসকন্টিনিউয়াস হলে থাকতেও পারে নাও থাকতে পারে, সব ধরনের পসিবিলিটি হতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। আবার বলছি, থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম পসিবিলিটি আমরা দেখলাম। কারণ ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াস থাকা সত্ত্বেও অ্যান্টি ডেরিভেটিভ আছে, এরকম পসিবিলিটি আমি এক্ষুনি তোমাদের বললাম। এই ফাংশানের ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াস আছে 0 পয়েন্টে, অথচ তার অ্যান্টি ডেরিভেটিভ আছে। তাহলে তার জন্য তোমাকে চেক করতে হবে, ইনটিউশনের মাধ্যমে বুঝতে হবে যে কোনটা অ্যান্টি ডেরিভেটিভ কোনটা অ্যান্টি ডেরিভেটিভ নয়, বা কেমন হতে পারে। তারপরে দুটো কন্ডিশনে যদি স্যাটিসফাই করে, রিমেইন ইন্টিগ্রেবলও হচ্ছে, অ্যান্টি ডেরিভেটিভও এক্সিস্ট করছে, তখনই একমাত্র ফান্ডামেন্টাল থিওরাম অ্যাপ্লাই করা যাবে। আর ফান্ডামেন্টাল থিওরাম দিয়ে তার ভ্যালুটা কী হবে সেটা আমরা তখন সহজে বলে দিতে পারবো। ফান্ডামেন্টাল থিওরামের ভ্যালু হচ্ছে, এই হচ্ছে তার ফর্মুলাটা কী ছিল। ফান্ডামেন্টাল থিওরাম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম, যে এ টু বি এফ এক্স ডিএক্স এর মানটা ফাই বি মাইনাস ফাই এ হবে, প্রোভাইডেড ইফ টু কন্ডিশন স্যাটিসফাই। ফার্স্ট ওয়ান হচ্ছে রিমেইন ইন্টিগ্রেবল, অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে ইট হ্যাজ অ্যান অ্যান্টি ডেরিভেটিভ। দুটোই এক্সিস্ট করে। তার মানে ইনডাইরেক্টলি তুমি বলতে পারো যে রিমেইন ইন্টিগ্রেশনের সঙ্গে অ্যান্টি ডেরিভেটিভের কি কোনো লিঙ্ক আছে, রিলেশন আছে? আমি নেই। কেন নেই? কারণ আমরা বলেছিলাম ওই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এটা জাস্ট আমি পরের রিমার্কেই লিখেছিলাম, দেখো সবই বলা হয়েছে, তোমরা পড়োনি, তার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। পড়াশোনা ছাড়া তো সব ঠিকঠাক চলছে, এটাই সমস্যা। আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলছি, সে আমাকে বলছে আমি স্যার পড়বো না, আপনার কি এসে যায়, যা পড়েন করুন, এরকম একটা ভাব। তো পড়বে না, আমারই বা কী এসে যায়। অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে এই পরিস্থিতি, ভাবো তোমাদের আবার ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা। আর সব থেকে আমার রাগ হচ্ছে কয়েকজনের ওপর, যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে না, তারা আবার জ্যামের ক্লাসের প্রিপারেশন নিচ্ছ। কী করে এটা হতে পারে কি জানি। যাই হোক, চলো শোনো। তো এই যে ফাংশানগুলো, এটা ডিফারেন্সিয়েবিলিটি আমি এক্ষুনি যেটা বললাম, দাঁড়াও, ফান্ডামেন্টাল থিওরামেই বলেছিলাম এটা মনে হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন দুটো কন্ডিশন, হ্যাঁ, ফান্ডামেন্টাল থিওরাম ইজ অ্যাপ্লিকেবল ইফ কন্ডিশন 1 and 2 বোথ স্যাটিসফাইড। 1 আর 2 দুটোই যদি স্যাটিসফাই করে তবেই ফান্ডামেন্টাল থিওরাম অ্যাপ্লিকেবল। হিয়ার কন্ডিশন 1 and 2 আর নট ডিপেন্ডেন্ট, কেউ কারো উপর ডিপেন্ড করে না। মানে রিমেইন ইন্টিগ্রেবল হলেই যে একদম সবসময় অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করবে এমন কোনো কথা নয়। আবার অ্যান্টি ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, ভালো করে বোঝো, অ্যান্টি ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে রিমেইন ইন্টিগ্রেবল নাও হতে পারে। তার প্যারালাল দুটো কাউন্টার এক্সাম্পল, একটা হচ্ছে বক্স এক্স ফাংশন দিয়ে, আর একটা হচ্ছে এই ফাংশনটা। ব্যাস, তাহলেই হয়ে গেল, সমস্ত ধরনের পসিবিলিটি বলেছে। এবার আমাকে এই অঙ্কগুলো করতে দাও। দেখো, আচ্ছা, ক্যাপিটাল এফ এক্স আমার বের করা হয়ে গেল। কী বের করতে হবে? ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে। বোঝো আগে, 0 থেকে 1 এই ইন্টারভ্যালের মধ্যে পলিনোমিয়াল ফাংশনকে বলাই হয় নাইস ফাংশন। পলিনোমিয়াল ফাংশনকে বলা হয় এভরিওয়ার ডিফারেন্সিয়েবল, এভরিওয়ার কন্টিনিউয়াস, এভরিওয়ার ইন্টিগ্রেবল। তাহলে 0 আর 1 এর ভেতরে এটা তো ডিফারেন্সিয়েবল হবেই। সো ওই জায়গা নিয়ে এটা চাপ নেই। কোন জায়গায় প্রবলেম হতে পারে? আমি যে এন্ড পয়েন্টে, কারণ এন্ড পয়েন্টে ফাংশনের ভ্যালুগুলো আলাদা। তাহলে এন্ড পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করার টেকনিক কি? লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 পয়েন্টে চেক করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 পয়েন্টে চেক করব। যদি 1 পয়েন্টে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হয়ে যায় তাহলে বলবো ডিফারেন্সিয়েবল। খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক এটা। তাহলে আমরা শুধুমাত্র এন্ড পয়েন্ট 1-এ চেক করব আর এন্ড পয়েন্ট 2-এ চেক করব। বাকি পয়েন্টগুলোতে চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ 1 থেকে 2 এর ভেতরে পলিনোমিয়াল ফাংশন ডিফারেন্সিয়াল অবশ্যই হবে। 2 থেকে 3 এর ভেতরে পলিনোমিয়াল ফাংশন ডিফারেন্সিয়াল অবশ্যই হবে। এই পলিনোমিয়াল ফাংশনটা যদি রেসিপ্রোকাল আকারে থাকতো, মানে 1/something আকারে যদি থাকতো, তাহলে প্রবলেম হতো। ধরো এটা এরকম না হয়ে 1/x - 1/2 আছে, তাহলে বলতাম 1/2 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, কারণ 1/2 পয়েন্টে ফাংশনটা এক্সিস্টই করে না, ডিসকন্টিনিউয়াস, ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াস। তাহলে ওই ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াসের ডিফারেন্সিয়েবল হওয়ার কোনো চান্স নেই। কিন্তু এখানে তো উপরের দিকে আছে, তার মানে নিচের দিকে 0 হওয়ার কোনো পসিবিলিটি নেই, তার মানে এটা ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে, উই ফার্স্ট চেক দ্য ডেরিভেবল
differentiability of f at 1 and 2 1 আর 2 পয়েন্টে এই ক্যাপিটাল এফ ফাংশনের ডিফারেন্সিবিলিটি আমরা চেক করছি। তাহলে জাস্ট শুরুটা এরকম হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1 দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1। এটাই হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভের ডেফিনেশন, শুধু 1 মাইনাস এখানে হবে। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স কত, আমি যে এফ অফ এক্স মানে বোঝো এফ অফ এক্স কত, এই তো। তো এফ অফ এক্স মানে হচ্ছে এক্স টেন্স টু 1 মাইনাস, নেগেটিভ দিকে যাচ্ছ, নেগেটিভ দিকে যাচ্ছ মানে এই দিক দিয়ে যাচ্ছ, এই দিক দিয়ে 1-এ গেলে এই ভ্যালুটা হবে। তার মানে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1 পয়েন্টে কত, আমি যে 1 পয়েন্টের ভ্যালু 1-এ ইকুয়াল আছে ওখান থেকে নেবে। যদি আমি এই জায়গা থেকে নিতাম হচ্ছে কোনো অসুবিধা নেই, কারণ 1 পয়েন্টে এরা কন্টিনিউয়াস, অবশ্যই তো কন্টিনিউয়াস হবে। তো 1 পয়েন্টে এখানে ভ্যালু নিলে কত হবে 1/2, এখানে নিলে কত হবে 1 মাইনাস 1/2, 1/2ই আসবে। তাহলে এটা 1/2 হলো, নিচের দিকে কি থাকবে এক্স মাইনাস 1 দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, এখানে আমরা যদি 1/2 কমন নেই তাহলে এক্স মাইনাস 1 একটা থাকছে, এক্স প্লাস 1 থাকছে, নিচে এক্স মাইনাস 1, এটা কেটে যাবে। যদি বলো কেন কেটে যাচ্ছে স্যার, আমি যে এক্সের মানটা তো 1 নয়, 1-এর কাছাকাছি কিন্তু 1 নয়, তার জন্য কেটে যাচ্ছে। তারপরে লিমিট বসালে এখানে 1/2 1 প্লাস 1 দিস ইকুয়ালস টু 1, দ্যাট মিনস লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1 এক্সিস্ট অ্যান্ড দিস ইকুয়ালস টু কত 1। সিমিলারলি রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1 চেক করে নিই। রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। হোয়াট ইজ দিস, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মানে কি রাইটের দিক দিয়ে আসবে, ভালো করে বোঝো, রাইটের দিক দিয়ে মানে এই দিক দিয়ে তোমাকে 1-এ আসতে হবে। এই দিক দিয়ে 1-এ আসতে গেলে এই ভ্যালুটা নেব, তার মানে এক্স মাইনাস 1/2, আবার 1 পয়েন্টে 1/2, নিচের দিকে কি থাকছে এক্স মাইনাস 1 দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 দিস ইকুয়ালস টু 1। দ্যাট মিনস right hand derivative at the point 1 also exist and value of left hand and right hand derivative are equal। তাহলে শুধুমাত্র এই কনক্লুশনটা টানবে, because of left hand derivative at the point 1 is equals to right hand derivative at the point 1 equals to 1, তাহলে therefore capital F is differentiable at x equals to 1 and f dash 1 এর ভ্যালু কত 1। পরিষ্কার, 1 পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করলাম। এবার কি করব 2 পয়েন্টে, কারণ এন্ড পয়েন্টগুলোতেই ডিফারেন্সিবিলিটি চেক করব। তাহলে এগেইন 2 পয়েন্টে চলে আসো, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 2 পয়েন্টে কত হবে, লিমিট এক্স টেন্স টু 1 2 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2 this equals to limit x tends to 2 মাইনাস, আচ্ছা এবার 2 মাইনাস মানে নেগেটিভ দিক দিয়ে যাচ্ছ, আচ্ছা নেগেটিভ দিক দিয়ে যাচ্ছ মানে এই ভ্যালুটার কথা বলা হচ্ছে, এই দিক দিয়ে যাবে, বুঝতেই পারছো। এই দিক দিয়ে যদি 2 পয়েন্টে যাও তাহলে এই ভ্যালুটা x মাইনাস 1/2, x মাইনাস 1/2, আর 2 পয়েন্টে ভ্যালু একদম ডাইরেক্ট 2 পয়েন্টে যেখানে ইকুয়াল আছে সেখানে বসিয়ে দাও। এই জায়গায় 2 পয়েন্টটা বসালে কত হবে 2 মাইনাস 1/2, তার মানে 3/2, তাহলে মাইনাস 3/2, নিচে হচ্ছে এক্স মাইনাস 2। আলটিমেটলি কী পাচ্ছ দেখে নেই, এক্স টেন্স টু 2 মাইনাস এক্স মাইনাস, এটা 2 হয়ে যাবে, নিচের দিকে এক্স মাইনাস 2 দিস ইকুয়ালস টু 1। সো লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 2 সেটাও এক্সিস্ট করলো অ্যান্ড 1। রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 2 সেটা কত হচ্ছে দেখে নেই, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2। চলো এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু আমরা কোন জায়গা থেকে পাবো সেটাও লিখে নিই। রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে এই জায়গা থেকে আমাকে ভ্যালুটা নিতে হবে, রাইটের দিক দিয়ে 2 পয়েন্টে আসছে, তারপরে এটা হলো তার ভ্যালু 1/2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, 1/2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3,
আর 2 পয়েন্টে ভ্যালু 3/2ই আসবে, তোমরা জানো 3/2 যেদিক দিয়ে যাও না কেন 3/2 আসছে। x minus 2 this equals to limit x tends to 2 প্লাস এখানে 1/2 কমন নিলে 1/2 কমন নিলে x minus 2x plus 3 minus 3 ডিভাইড বাই x minus 2 আসবে, এটাতে কাটলো, কেটে ফাইনালি লিমিট x tends to 2 x tends to 2 এটা x স্কয়ার হবে না, x স্কোয়ার হবে, হ্যাঁ x স্কোয়ার হবে, সরি x একটা কমন নিয়ে নিলে x কমন নিলে x/2 থাকছে, ওখানে x minus 2 থাকছে, নিচে x minus 2 আসছে, ঠিক। তাহলে এটা কাটলো, কেটে আলটিমেটলি এবার মানটা বসালে কত আসছে 2/2 দিস ইকুয়ালস টু 1। কি পেলে 2 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভও 1। তার মানে ফাইনাল কনক্লুশন হচ্ছে বিকজ অফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 2 অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 2 দিস ইকুয়ালস টু 1 সব ক্ষেত্রেই এক্সিস্ট করছে। তাহলে দেয়ার ফর ক্যাপিটাল এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট 2 পয়েন্টেও ডিফারেন্সিয়েবল। এন্ড পয়েন্টগুলোতে ডিফারেন্সিয়েবল পেয়ে গেলাম, আমার শুধু দরকার ছিল কি এন্ড পয়েন্টগুলো, কারণ ভেতরের পয়েন্টগুলোতে ডিফারেন্সিয়েবল তো অবশ্যই হবে। তার মানে এটা ফাইনালি কনক্লুশন পেয়ে গেলাম। দেয়ার ফর কনক্লুশন টানছি দাস ক্যাপিটাল এফ ইজ ডিফারেন্সিয়েবল অন 0-3 ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল। অ্যান্ড এফ ড্যাশ এক্স এর মান কত হবে যদি জিজ্ঞাসা করো, আমি যে এফ ড্যাশ এক্স এর মান তুমি যেমন আগে ডেরিভেটিভ করেছিলে সেইভাবে ডেরিভেটিভ করতে হবে। এই ইন্টারভ্যালের মধ্যে তার ভ্যালুগুলো কত সবাই বোঝো একটু, এই ইন্টারভ্যালের ভ্যালু কত x²/2, তাহলে এর মধ্যে ডিফারেন্সিয়েবল তো অবশ্যই, তাহলে একে ডেরিভেটিভ করো x এর রেসপেক্টে কী আসবে 2x, 2টা কেটে যাবে তাহলে শুধু x। তাহলে এখানে থাকছে তোমার x থাকছে, কিন্তু কখন না x থাকছে 0 থেকে বড় আর 1 থেকে ছোটোর জন্য। তারপরে কি ছিল x minus 1/2, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে 1 হবে, 1 less x less equals to 2। তারপরে কি আছে, তারপরে আছে তোমার 1/2 x² বোঝো, 1/2 x² প্লাস না -2x প্লাস 3 এর ডেরিভেটিভ করলে কি হবে x minus 1, তার মানে এটা x minus 1 কখন 2 less x less 3। এবার খেয়াল করো 1 পয়েন্টে তো ভ্যালু জেনে গেছি, তাহলে 1 পয়েন্টে 1, 2 পয়েন্টে ভ্যালুটা 1, তাহলে 2 এর দিকে ইকুয়াল নিয়ে নিলাম, আর 3 পয়েন্টে ইকুয়াল আছে। তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে দিস এফ ড্যাশ এক্স হচ্ছে দিস 1, আর সেটা তো এই এফ এক্সের সঙ্গে সমান হবেই, কারণ এফ এক্স ফাংশনটাই তো এটা বলা ছিল ফর অল এক্স বিলংস টু 0-3। তাহলে যদি পুরোপুরি প্রমাণ করতে বলে যে এফ ড্যাশ এক্সটা আবার এফ এক্সের সঙ্গে সমান হবে, তাহলে এইভাবে লিখে দিতে পারো, কিন্তু থিওরাম অ্যাপ্লাই করলে অনেক ইজি হতো। থিওরাম অ্যাপ্লাই করবো মানে কি, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অন 0-3 দেয়ারফর ক্যাপিটাল এফটা যেভাবে নিয়েছিলাম দিস ক্যাপিটাল এফ মানে হচ্ছে 0 থেকে x ft/dt মাস্ট বি ডিফারেন্সিয়েবল অ্যান্ড এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এফ এক্স। এটা তো হবেই, কিন্তু আমি তোমাদের একটু চেক করে দিলাম যে সত্যি এটা ডিফারেন্সিয়েবল হবে কি না। অ্যাকচুয়ালি বলে রাখি শুধু এন্ড পয়েন্টগুলোতে চেক করাটাই আসল দরকার, বাকি জায়গাগুলোতে চেক করার কোনো দরকার নেই। এই হলো আমার কমপ্লিট প্রবলেম। যদি বুঝতে না পারো, যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে এখনও আমাকে বলতে পারো, এনি ডাউট বলতে পারো। ডিফারেন্সিবিলিটির এই চেকগুলো তো আমরা আগেও করেছি, একদম থার্ড সেমেই করেছিলাম ডিফারেন্সিবিলিটি জায়গাগুলো, সেটার কন্টিনিউশন হচ্ছে। ক্লিয়ার? ফর অল এক্সের জন্য তোমাকে দেখাতে বলেছে, এইভাবে চেক করা যেতে পারে। ক্লিয়ার তো? এরকম টাইপের প্রবলেম আসবে বা আসে, পরীক্ষায় আসে। 21, 22, 23 এগুলো সেম প্রবলেম, একই রকম প্রবলেম। কারো কোনো ডাউট আছে বলো? 24টা করেছো? 24 24টা আমি শুধু একটু টাচ করে যাচ্ছি সবার জন্য। 24-এ যেটা বলা আছে 5x ফাংশন নেওয়া আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি x টু দি পাওয়ার n প্লাস 2 x টু দি পাওয়ার n ডিভাইড বাই x টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে 5x ফাংশনটা না লিমিটিং আকারে এক্সপ্রেস করা আছে।
তার ক্ষেত্রে এফ এক্স বের করো, মানে এফ এক্সটা হচ্ছে ফাইয়ের অ্যান্টি ডেরিভেটিভ, সেটা বের করো। শো দ্যাট দিস এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট ওয়ান পয়েন্টে কন্টিনিউয়াস হবে, বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট ওয়ান। কেন নট ডিফারেন্সিয়েবল? আমি হয়তো দেখাবো যে এফটা তুমি বের করবে বা যে ফাইটা তুমি বের করবে সেই ফাইটা ওয়ান পয়েন্টে কন্টিনিউয়াস নয়, কারণ ওয়ান পয়েন্টে কন্টিনিউয়াস না হলে কী করে ডিফারেন্সিয়েবল হবে? শুধু আমি ফাংশনটা বলে দিচ্ছি, তাতেই বুঝতে পারবে। দেখো ফাংশনটাতে ফাই এক্সের মানটা আমরা বের করব, ঠিক আছে? ফাই এক্সটা কি? লিমিট n টেন্স টু ইনফিনিটি x টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইড বাই x টু দি পাওয়ার n প্লাস 1, যখন x গুলো গ্রেটার ইকুয়াস টু 0। তাহলে গ্রেটার ইকুয়াস টু 0-র জন্য এদের ভ্যালুগুলো কি কি হতে পারে একবার একটু চেক করে নিচ্ছি। ইফ 0 লেস ইকুয়াস টু x লেস 1, যদি এর মধ্যে ভ্যালুটা থাকে, এর মধ্যে ভ্যালু থাকলে ফাই এক্সের লিমিটিং ভ্যালুটা কত হবে চেক করে নিচ্ছি। লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, দেখো এক্স প্রপার ফ্র্যাকশন যদি হয়, এক্স টু দি পাওয়ার এনটা আমরা জানি জিরোর দিকে যায়, এক্স টু দি পাওয়ার এন জিরোর দিকে যাবে, তার মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 2, নিচে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, দিস ইকুয়ালস টু 0 প্লাস 2, 0 প্লাস 1, দিস ইকুয়ালস টু 2। তাহলে মনে রেখো 0 আর 1 এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কনস্ট্যান্ট, কত? 2 ভ্যালু। আচ্ছা, এবার এক্সের মানটা যদি 1 হয়, এক্সের মান 1 যদি হয়, তাহলে ফাই অফ 1 মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বসে যাবে, তাহলে 1 টু দি পাওয়ার n প্লাস 2, 1 টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে 1 প্লাস 2 মানে 3/2, তাহলে 1 পয়েন্টে কিন্তু 3/2, মানে 1 পয়েন্টে ভ্যালুটা আলাদা, সো 1 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, এবার 1-এর থেকে বড় যদি হয়, এক্সের মানটা 1-এর থেকে বড়, ইভেন 1ও নয়, ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, মানে এমন বলি এক্স লেস দিস ওয়ান লেস ইনফিনিটি, তাহলে ফাই 1 কী হবে বা ফাই এক্স কী হবে? আমি যে এক্ষেত্রে ফাই এক্স হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n প্লাস 2, এক্স টু দি পাওয়ার n প্লাস 1, বোঝো লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমরা কি জানি এক্সের মানটা 1-এর থেকে বড় হলে এই লিমিটিং ভ্যালুটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, কিন্তু কী করবো? ডিভাইডেড বাই করে দেবো। কী করবো? 1 প্লাস 2 বাই এক্স টু দি পাওয়ার n, 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার n। এক্সের মানটা হচ্ছে 1-এর থেকে বড়, তোমরা জানো এই ধরনের লিমিটগুলো, আমি তোমাদের বলেও রাখি। n টেন্স টু ইনফিনিটি আর টু দি পাওয়ার n এর মানটা হচ্ছে 0 হবে যখন মডিউলাস আর লেস 1, ওকে? ইনফিনিটি হবে ইফ মডারটা গ্রেটার 1, মডার যদি গ্রেটার 1 হয় তাহলে ইনফিনিটি হবে। তাহলে এই ভ্যালুটাই আমরা এখানে ইউজ করছি। ইনফিনিটি হলে আলটিমেটলি 2 বাই ইনফিনিটি মানে 0, 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে এটা 1 প্লাস 0, 1 প্লাস 0, দিস ইকুয়ালস টু 1। দেখো সমস্ত রেঞ্জটাই পেয়ে গেছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত পুরোটা। তুমি বলতে পারো নেগেটিভ দিকটা নিলাম না কেন? নেগেটিভ দিকটা চাইনি, এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 বলা আছে, কারণ নেগেটিভ দিকে ওর লিমিট এক্সিস্ট করবে না, ইভেন -1-এ লিমিট এক্সিস্ট করবে না, সেই কারণে নেগেটিভ দিকটা চাইনি। তাহলে আলটিমেট কনক্লুশন হিসেবে টানি, দাস দিস ফাই এক্স ইজ নাথিং বাট, ফাই এক্সটা কি? 2, যখন 0 লেস ইকুয়ালস টু এক্স লেস 1, 3/2 এক্স ইকুয়ালস টু 1-এর জন্য, আর 1 মানে 1 লেস এক্স লেস ইনফিনিটি। এবার ফাইটা ইন্টিগ্রেবল কিনা যাচাই করি। আমি যে ইয়েস ইন্টিগ্রেবল। কেন? কারণ দিস ফাই ইজ, বলো কেউ একজন, কন্টিনিউয়াস এক্সেপ্ট ফর ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। কোন সেই ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট? 1 পয়েন্ট, কারণ 1 পয়েন্টই তার ভ্যালুটা আলাদা, ডিসকন্টিনিউয়াস। তাহলে বাকি সব জায়গায় কন্টিনিউয়াস। ইভেন ফাংশন ইজ বাউন্ডেড, খবরদার ফাংশন আনবাউন্ডেড বলে দিও না। অনেকে বলতে পারো হ্যাঁ আনবাউন্ডেড তো মনে হচ্ছে স্যার। আমি বলছি কেন? কারণ ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। আমি বলছি ইন্টারভেল ইনফিনিটিতে গেলে কী হবে? আমার তো ফাংশনটা দরকার, তাহলে ফাংশনটা বাউন্ডেড, তার জন্য এটা সম্ভব। ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার আমাকে বলছে যে এর ক্যাপিটাল স্মল এফটা বের করো, 0 থেকে এক্স স্মল এফ বের করো। তার মানে কি? যেন স্মল এফ ইজ গিভেন আর 0 থেকে এক্স, এটার ক্ষেত্রে আমরা যদি লিখতাম ক্যাপিটাল এফ, তাহলে ক্যাপিটাল এফ বের করার যে প্রসিডিওরটা, সেম প্রসিডিওর এখানে অ্যাপ্লাই করব। শুধুমাত্র চেঞ্জ কি হয়ে গেছে, এখানে
স্মল এফ এর জায়গায় ফাই লিখেছে আর ক্যাপিটাল এফ এর জায়গায় স্মল এফ লিখেছে, শুধু এইটুকু পার্থক্য, আর কিছুই না। কিভাবে এগোবো বলো দেখি এখান থেকে? ফাই এক্স সমান সমান এমন পেলাম, এবার স্মল এফ যখন বের করতে যাবে অবশ্যই তোমাকে ইন্টারভ্যালগুলোকে ব্রেক করে করে করতে হবে, ঠিক আছে? তার মানে হোয়েন বা ইফ 0 লেস ইকুয়ালস টু এক্স লেস 1 স্মল এফ এক্স সমান সমান কত হবে? 0 থেকে এক্স ফাই টি ডিটি হবে। কিন্তু যেহেতু 0 আর 1-এর মধ্যে আছে, বোঝো 0 1 আর ইনফিনিটি, তার মানে এই জায়গায় এক্স থাকলে তখন একটা ভ্যালু, আর এখানে এক্স থাকলে আর একটা ভ্যালু, দুটো আসবে। আচ্ছা 0 থেকে এক্স এই ভ্যালুটা আবার কত? 2, তাহলে 2 ডিটি, 2 ডিটি মানে 2x, 2 ডিটি মানে 2x পেয়ে গেলাম। 0 থেকে 1 হবে। 0 থেকে 1 কোনটা বলো তো? 0 থেকে 1 নিয়েছি তো, এখানেও 1 বসাবে, তাহলে এখানে কি করবে? এটাই তো এতক্ষণ ধরে বললাম রে বাবা, হাই রে কপাল। 0 থেকে 1, তাহলে এখানে কই 0 থেকে 1 নিয়ে নি তো, এখানে তো 0 থেকে এক্সই হবে। আমি বলেছিলাম যে এটা বোঝানোর চেষ্টা করছে যে পজিশনটা কোথায়, কোন পজিশনে আছে, কিন্তু লিমিট কিন্তু আমার এখানে এক্স থাকলে এক্সই বসবে, 1 থাকলে 1 বসবে, 2 থাকলে 2 বসবে। বুঝতে পারলাম কথাটা? ক্লিয়ার তো? 2x। এবার চলে আসো ইফ 1-এর থেকে বড়, বা তুমি এবার 1 পয়েন্টটা যেহেতু মিসিং হচ্ছে সেই জন্য 1 পয়েন্টটাতেও বের করে নাও। ইফ x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে f1 কত হবে? কেউ একজন বলো দেখি। f1 মানে 0 থেকে 1 হবে, fx মানে 0 থেকে x, তাহলে f1 মানে 0 থেকে 1 কাকে না ফাই টি ডিটি। ফাই টি ডিটি সমান সমান কত হচ্ছে? ফাই টি মানে কি? ফাই টি মানে হচ্ছে শুধু টি আর 2 এর ইন্টিগ্রেশন করলে 2t, তার লিমিট 0 থেকে 1, তাহলে আলটিমেটলি 2 আসছে, তারপরে f1টা 2 আসবে, তাহলে এখানে তুমি ইকুয়াল করে দিলেই হয়ে যেত, আর কিছু করতে হতো না। ঠিক আছে, নেক্সট কাজ কি? যখন 1-এর থেকে বড় ইনফিনিটির থেকে ছোট তখন কি হবে? স্যার x equals to 1 এ 3/2 তো। আচ্ছা x ইকুয়ালস টু 1 এ 3/2 সেটাও ঠিক, কিন্তু আমি তো 1 পয়েন্টে তো যেতে পারছি না, 1-এর আগে পর্যন্ত যেতে হচ্ছে, বোঝো? আচ্ছা তুমি যেটা বলছো সেটাকে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। ও বলছে যে স্যার 1 পয়েন্টে তো 3/2 ফাংশন বসাবো, তা আমি যে 1 পয়েন্টে তো নিচ্ছি না রে বাবা। কী নিচ্ছি বলো তো? 0 থেকে 1 নিচ্ছি। আচ্ছা বোঝা যাচ্ছে না? একদম বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা চলো এবার দেখি, এত কনফিউশন তো হওয়ার কথা নয়। 0 থেকে 1 ফাই টি ডিটি প্লাস 1 থেকে 1 ফাই টি ডিটি। এবার ক্লিয়ার? এবার এর ভ্যালুটা 2, তাহলে 2t, তার লিমিট 0 থেকে 1, এর ভ্যালুটা 3/2। ঠিক বলেছে, একদম 3/2 বসিয়ে দিলাম। কিন্তু 3/2 বসানোর পর একটা t আসবে, 3/2 বসানোর পর একটা t আসবে, আর তার লিমিট 1 থেকে 1, 1 থেকে 1, 1 থেকে 1 মানে কত? 0, তাহলে ওটা আলটিমেটলি 0, তাহলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি শুধু 2। ক্লিয়ার? এবার 1 থেকে ইনফিনিটি f1 কত হবে? 1 থেকে ইনফিনিটি মানে ইন্ডিকেট করলো যে এক্সটা কোন পজিশনে আছে। আমি যে তখন বলবো যে এক্সটা আমার এই পজিশনে আছে, কিন্তু ডাইরেক্ট ইন্ডিকেশন করা যাবে না, কারণ 0 থেকে 1 এর ভ্যালু হচ্ছে 2, তো 1 থেকে 2 এর ভ্যালু হচ্ছে 1, 0 থেকে 1 এর 2 ভ্যালু, তো 1 থেকে 2 এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে x এর ভ্যালুটা হচ্ছে 1। দুটো যেহেতু ভিন্ন ক্যাটাগরির ভ্যালু, তার জন্য আমাকে ব্রেক করতেই হবে। ইন্ডিকেশন কিন্তু 0 থেকে xই হবে, 0 থেকে x ফাই টি ডিটি হবে। কি বলছো বলো? fx হবে না, দেন যেখানটা লিখেছেন দেখুন, দেন f1 লিখুন। আচ্ছা এটা f1 কেন লিখলাম? এটা fx, অবশ্যই fx। ঠিক 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 একদম। আচ্ছা এবার 0 থেকে x নেব না, ব্রেক করব, 0 থেকে 1 নেব, নিয়ে ফাই টি ডিটি। ওকে, নেক্সট হচ্ছে 1 থেকে কত নেব? x, অবশ্যই x, ফাই টি ডিটি। কিন্তু আমি জেনে গেছি 0 থেকে 1 ভ্যালুটা 2, তাহলে 2 ইন্টিগ্রেশন করলে t, তার লিমিট 0 থেকে 1। ওকে, আচ্ছা এর ভ্যালুটা আমরা জানি, এদের ভ্যালুটা জানি 1 ডিটি, কারণ 1 থেকে ইনফিনিটির ভ্যালুটা 1, তাহলে 1 ডিটি মানে এখানে 2 পাচ্ছ, আর এটা t, তার লিমিট 1 থেকে x, আলটিমেটলি কী পাচ্ছ? 2 প্লাস x মাইনাস 1,
তার মানে এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? কি পেলে? দেয়ারফর স্মল এফ এক্স দিস ইকুয়ালস টু একটা ভ্যালু আসছে তোমার 2x যখন 0 লেস এক্স লেস 1, আরেকটা ভ্যালু আসছে এক্স ইকুয়ালস টু 1-এর জন্য কত আসছে? আমি যে এক্স ইকুয়ালস টু 1টাও বের করে দেখলাম যে সত্যি সত্যি 2ই আসছে, তাহলে 1-এও যেহেতু 2 আসছে তাহলে এইদিকে ইকুয়াল দিয়ে দিলে 2 পেয়ে যাব, নিচেরটা লেখার দরকার নেই। কেউ কেউ বলতে পারো যে আমি আলাদা করেই লিখবো স্যার, আমি যে লেখো নো প্রবলেম, এক্স ইকুয়ালস টু 1-এ তুমি 2 আলাদা লিখতে পারো, নো প্রবলেম। আবার খেয়াল করো 1-এর থেকে বড় ইনফিনিটি থেকে ছোট কত হবে? এক্স প্লাস 1। একটাই কথা বলার আছে, যে স্মল এফটা তুমি পেয়েছো সেটা খেয়াল করো, এক্স ইকুয়ালস টু 1 এখানেও ইকুয়াল নিতে পারো। কেন? কারণ এক্স ইকুয়ালস টু 1 এখানে ইকুয়াল নিলে 1 প্লাস 1 মানে 2 আসবে। অ্যাকচুয়ালি 1 পয়েন্টে তো কন্টিনিউয়াস প্রমাণই করতে বলেছে, তাহলে এটা তো 2 আসবেই। ঠিক আছে? ক্লিয়ার তো? এফ এক্স সমান সমান এমন পেলাম। আমাদের কি কাজ ছিল? যে এফটা বের করা, এফ বের করলাম, শো দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট 1 বাট এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট 1। 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয় কিন্তু কন্টিনিউয়াস হবে, সেটাই আমরা চেক করতে চাইছি। কি করে? লাস্ট লাইনে আমরা কনক্লুশন টানছি এবার, সিন্স লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস নেগেটিভ দিক দিয়ে যাচ্ছ, বোঝো এটা 1, তুমি এই দিক দিয়ে যাচ্ছ, এই দিক দিয়ে যখন যাবে তার মানে এই ভ্যালুটা তাহলে কত আসবে? এটা 2x এর ভ্যালু কত হবে? 2 হবে। আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস, এবার এই দিক দিয়ে আসছো, এই দিক দিয়ে আসো মানে এটা কত হবে? এক্স প্লাস 1 দিস ইকুয়ালস টু আবার 2 অ্যান্ড f1 এর মানটা আবার কত? 2। দ্যাট ইজ সিন্স মানে দ্যাট ইজ লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স সমান সমান এফ অফ 1 এর সঙ্গে সমান। লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স সমান সমান এফ অফ 1 সমান সমান 2। Therefore f is continuous at x equals to 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে গেল, কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। কি বললাম? ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে ডিফারেন্সিয়েবল হবে না, তার জন্য কি হচ্ছে? এগেইন লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1 চেক করে দেখি। লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে এফ এক্স মাইনাস এফ 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1, এটাই তো নিয়ম। কিন্তু নেগেটিভ দিক দিয়ে যখন যাবে, নেগেটিভ দিক দিয়ে যাচ্ছ তার মানে 1-এর দিকে এই দিক দিয়ে যাচ্ছ মানে 2x, তাহলে দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এটা 2x মাইনাস f1 পয়েন্টে ভ্যালু কত? f1 পয়েন্টে ভ্যালু 2, তাহলে 2 নিচে x মাইনাস 1, এক্সটা কেটে যাবে, কেটে গিয়ে x মাইনাস 1 কেটে যাবে, দিকে 2 থাকবে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ তুমি পেয়ে গেলে, এক্সিস্ট করলো কিন্তু সেটা 2 হলো। রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1 কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এটা হচ্ছে এফ এক্স মাইনাস এফ 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 পয়েন্টে চেয়েছি যেহেতু, তাহলে 1 প্লাস প্লাসের দিক দিয়ে গেলে কত আসবে? এক্স প্লাস 1 শিওর। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 1 মাইনাস 1.2 ভ্যালু, তাহলে 1.2 ভ্যালু এক্স মাইনাস 1 দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এখান থেকে কি আসবে? এক্স মাইনাস 1 দিস ইকুয়ালস টু 1। সো রাইট হ্যান্ড ডেরিভেটিভ অলসো এক্সিস্ট, কিন্তু ভ্যালু হচ্ছে ডিফারেন্ট, আলাদা আলাদা ভ্যালু। এবার শুধু বলো সিন্স লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1 নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1, তাহলে দেয়ারফর এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, কিন্তু লিমিট এক্সিস্ট করেছে বা কন্টিনিউয়াস হয়েছে। পরিষ্কার? তাহলে দেখো অ্যান্টি ডেরিভেটিভ কেন হলো না, তার কারণটা হচ্ছে এই ফাংশনটা 1 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। 1 পয়েন্টে কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবলও হয়ে যেত শিওর। ঠিক আছে? এই এক্সাম্পলটা পরীক্ষায় বেশ কবার এসছে, খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। পরিষ্কার হচ্ছে কি বলো? ঠিক আছে, আমরা তাহলে এগোই আরেকটু।
আর একটু হলে অনেকটা কভার করব। যেমন অনেকে বলছো যে এই ধরনের প্রবলেমগুলো কি করে করব, তাই তো? 25টা না বলে আমি 26টা বলছি। 26-এর কোন প্রবলেমটার কথা বলছিলে? কোনোটাই তো পারা উচিত নয়। দুই একটা আসলে 26-এর প্রবলেমগুলো আমি এখনও করাইনি, তো আমি বলে দিচ্ছি একটু 26টা কী ধরনের প্রবলেম সেটাও বলে দিচ্ছি। আচ্ছা 26 বললে 25টাও হয়ে যাবে, সেটাই মাথায় রেখো। প্রুভ দ্যাট লিমিট এক্স টেন্স টু টি, উপরের দিকে একটা লিমিট আছে, নিচের দিকে একটা লিমিট আছে, তার ভ্যালুটা e⁻√5 হবে, আর এর ভ্যালুটা হচ্ছে 2/3 হবে। কীভাবে এগোবো, অ্যাপ্রোচটা কী, সেটা আমাদের দরকার। আমি অ্যাপ্রোচটা বলছি, ক্লিয়ার লাগবে, একদম পরিষ্কার মনে হবে। আর এটা পরীক্ষায় আসে, শর্ট কোশ্চেনে বিশেষ করে পরীক্ষায় আসে, প্রচুর এমসিকিউতে এসছিল এটা, ঠিক আছে? টেকনিকটা হচ্ছে উপরের যে ফাংশনটা আছে এক্স টেন্স টু 2 যদি নেই, কোনটা করবো? এটা করবো, 2 নম্বরটা করছি। 1 নম্বরটা কী করে পারলে কি জানি। উপরের যে ফাংশনটা আছে এক্স টেন্স টু 0 যদি করি, তাহলে 0 থেকে x² হয়ে যাবে, 0 থেকে 0 হয়ে যাবে, 0 থেকে 0 মানে 0, তার মানে উপরেরটাও 0 নিচেরটাও 0, তার মানে উপরেরটা 0 নিচেরটা 0, মানে ল্যাপিটাল রুল ইউজ করতে পারি লিমিট বের করার জন্য। ল্যাপিটাল রুল বলছে উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ করতে হবে। তো উপরের ডেরিভেটিভ আদৌ এক্সিস্ট করে কি না সেটা আমাকে জানতে হবে, তারপর অন্য কথা। তাহলে উপরের ডেরিভেটিভ এক্সিস্ট করছে কিনা, নিচের ডেরিভেটিভ এক্সিস্ট করছে কিনা, সেইগুলো আমরা কি করে ভাববো একটু দেখে নিই। আচ্ছা দু ধরনের প্রবলেম আছে, সেটাও তোমাদের বলি। এই প্রবলেমগুলো করার জন্য একটা ছোট্ট রেজাল্ট আগে তোমাদেরকে একটু বলে রাখি, একটা ছোট্ট রেজাল্ট। সেই রেজাল্টটা হচ্ছে, এটাতে সুবিধা হবে। রেজাল্টটা বলছে, জাস্ট রাখবে, রেজাল্টটা না বললে চাপই পড়ে যাবে। মনে করো এর মানটা a থেকে x ft/dt আছে, ক্লিয়ার? আমি জানি f যদি কন্টিনিউয়াস হয়, শুধু কন্টিনিউয়াস দরকার, আর কিছু না, তাহলে ক্যাপিটাল Fটা ডিফারেন্সিয়েবল, এটা আমি জানি ডিফারেন্সিয়েবল হবে। অ্যান্ড f'(x) এর মানটা কি হবে, fx এর সঙ্গে সমান হবে। তুমি বলতে পারো যে এটা তো জানি স্যার, আমি যে এটা আসলে কি হলো সেটা বলি। এটা আসলে হলো যেন ইন্টিগ্রেশনটা ডেরিভেটিভ করার পর উঠে যাবে, ইন্টিগ্রেশনটা উঠে যাবে, আর টি এর পরিবর্তে এক্সটা বসবে, টি এর পরিবর্তে শুধু এক্স বসবে। এবার তোমরা বলতে পারো যে এরকম সিচুয়েশন যদি থাকতো, fx ইকুয়ালস টু a থেকে x আর নেই, x² আছে, বোঝো, x আর নেই, x² আছে, ft/dt। এবার এর ক্ষেত্রেও আমরা জানি fটা কন্টিনিউয়াস, আমি জানি fটা কন্টিনিউয়াস, বোঝো। তাহলে f কন্টিনিউয়াস হলে ক্যাপিটাল Fটা ডিফারেন্সিয়েবল অবশ্যই হবে। তাহলে এর ডেরিভেটিভের ভ্যালু কত হবে, f'(x)। আমি যে এটা ডেরিভেটিভের ইন্টিগ্রেশনটা উঠে যাবে, স্বাভাবিক উঠে যাওয়া উচিত। ইন্টিগ্রেশন উঠে যাওয়ার পর f ওই টি এর জায়গায় এই লিমিটটা বসবে, x² বসবে, তাহলে x² বসে গেল। আমি যে এটাই কি ভ্যালু, আমি না, তার সঙ্গে আবার কি হবে, এই x² এর ডেরিভেটিভ হবে। তাহলে x² এর ডেরিভেটিভ কার রেসপেক্টে হবে, অবশ্যই x এর রেসপেক্টে হবে। তাহলে x² এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে যেটা করতাম সেটাই হবে। তার মানে আলটিমেটলি x² ডেরিভেটিভ করলে কত আসবে, 2x আসবে, 2x ইন্টু f(x²) হবে। তাহলে মনে রেখো f'(x) এর মানটা এমন দেখতে হবে। তার মানে এখানে যদি আমার অন্য কোনো ফাংশন থাকতো, f(x) সমান a থেকে দেখা গেল ফাংশন অফ x আছে, তারপরে তুমি ইন্টিগ্রেশন করছি ft/dt। যদি স্মল fটা কন্টিনিউয়াস হয় তাহলে ক্যাপিটাল Fটা ডিফারেন্সিয়েবল, আমি যে শিওর। আর এর ভ্যালুটা, ডেরিভেটিভ ভ্যালুটা কার সঙ্গে সমান হবে, আমি যে এদের f(φ)(x) বসে যাবে এর সঙ্গে সমান। শুধু কি তাই, আমি বলছি এরপরে হবে এই ফাই এর ডেরিভেটিভ, তার সঙ্গে থাকবে φ'(x). এটা আরেকটা রেজাল্ট, যে রেজাল্টটা আমি তোমাদেরকে বলিনি, যাই হোক এখানে বলে দিলাম, এটা প্রমাণ দরকার নেই। তাহলে f'(x) ইকুয়ালস টু দিস ওয়ান। এবার কেউ বলতে পারো যে স্যার নিচের এটা কী দোষ করলো, নিচেরটা তো ছিল, নিচেরটা কী দোষ করলো,
সেটা আমি বলছি নিচেরটারও হবে, নিচেরটারও সেম জিনিস হবে। সেটা কেমন না, ধরো এখানে আমি কি জানি যে এটার ক্ষেত্রে নিচেরটার ক্ষেত্রে তাহলে কী হবে, মাইনাস হবে, এ আছে মানে মাইনাস হবে। দিয়ে তারপরে কি করব, আমি যে এই এফ অফ টি এর জায়গায় এ বসে যাবে, বোঝো কথাটা, টি এর জায়গায় এ বসে যাবে, তারপর কি হবে, এর ডেরিভেটিভ হবে। তো এর ডেরিভেটিভ করলে কত হবে, এর ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে জিরো হবে, তাহলে এটা জিরো হয়ে যাবে। যেহেতু জিরো হয়ে যায় সেই জন্য নিচের টার্মটা লেখা হয় না। পরিষ্কার? তার মানে কনস্ট্যান্ট যদি থাকে, কনস্ট্যান্টের ক্ষেত্রে যেমন এটা মাইনাস এফ অফ এ, সরি স্মল এফ অফ এ তো হবেই, আমি যেটা তো হবেই, তার সঙ্গে আবার এর ডেরিভেটিভ হবে। এর ডেরিভেটিভটা এক্সের রেসপেক্টে যেহেতু জিরো হয়ে যায় সেই জন্য এটা লিখতে হয় না। যেমন এই টার্মটার ক্ষেত্রেও কিন্তু এখানে একটা ছিল ডি অফ এক্স আর ডিএক্স, ডি অফ এক্স এক্স, এটা কত হবে, ওয়ান যেহেতু হয় সেই জন্য ওটা আর লিখতাম না। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে, এটা জিরো হয়ে যেত। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু আমার এর ক্ষেত্রে হতো, সেটা কী হবে, এফ অফ এ আর এর ডেরিভেটিভ মানে জিরো। আচ্ছা ধরো পুরো ব্যাপারটাকে জেনারেলাইজ করে যদি এমন টাইপের হতো যে নিচের দিকে একটা সাই এক্স থেকে ফাই এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করছি, বোঝার চেষ্টা করো, সাই এক্স থেকে ফাই এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করছি, তখন কী হবে, আমি যে তখন হচ্ছে উপরের ইন্টিগ্রেশনটা, বোঝার চেষ্টা করো, উপরের ইন্টিগ্রেশনে ফাই এক্স বসবে, ইন্টিগ্রেশন উঠে যাবে, ফাই এক্স বসবে, আর ফাই এর ডেরিভেটিভ হবে মাইনাস নিচের ইন্টিগ্রেশনটাতে এখানে সাই এক্স বসবে আর সাই এর ডেরিভেটিভ হবে। এই হলো যদি এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ করি তাহলে এমন টাইপের। কেউ বলতে পারে যে কেন এটা হচ্ছে, আমি যে কারণটা খুব সিম্পল, কারণ এই টার্মটাকে তো আমি লিখতেই পারি এ থেকে ফাই এক্স এফটি ডিটি মাইনাস এ থেকে সাই এক্স এফটি ডিটি, এটা লিখতে পারি। যদি বলো যে না আমার এটা এরকম বোঝা গেল না, তাহলে এটা প্লাস করে দাও, প্লাস করে দিয়ে এখানে সাই এক্স লিখবে আর এদিকে এ লিখবে, এবার তো কোনো সমস্যা নেই। তারপরে কি করলাম, জাস্ট উল্টে দিলে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? উল্টে দিলে শুধু মাইনাস হয়ে যাবে। এবার বলুন তো কোনটা বলো, সাইয়ের ব্যাপারটা স্যার। এই রেজাল্টটা এটা থেকে এটা বুঝতে পারছো, এটা থেকে এটা বুঝতে পারছো, বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। গুড। তাহলে এর ডেরিভেটিভ করছো মানে এটার ডেরিভেটিভ করার সময় কি করবে, ইন্টিগ্রেশন উঠে যাবে, টি এর জায়গায় ফাই এক্স বসবে, তারপর ফাই এর ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে হয়ে গেল, মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস হলো। এটার ইন্টিগ্রেশন করলে একই, টি এর জায়গায় সাই এক্স বসবে, তারপরে আবার সাই এর ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে। তাহলে এটা জেনারেল কেস হলো, আর আগেরগুলো ছিল আমার যেন সিঙ্গেল কেস, একটা করে লিমিটের ক্ষেত্রে কি হবে সেটা বলো। স্যার বলছি যে দুটো জায়গাতে এ থেকে ফাই এক্স এবং এ থেকে সাই এক্স, মানে স্যার এই জায়গাটাতে মানে সাইয়ের ক্ষেত্রে স্যার এ থেকেই কেন হলো ওইটা স্যার? এটা কেটে যাবে রে বাবা, এটা কি, এখানে এ থেকে বি ইন্টিগ্রেশন ধরো আগে থেকে ছিল, ঠিক আছে, তাহলে এ থেকে বি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি মাঝে যদি একটা সি নেই, তাহলে এ থেকে সি থেকে বি লিখতাম না, ওটাই করলাম। এবার কি করছি দেখো, আমরা চাইছি কি না এই ইন্টিগ্রেশনটা যেটা আছে সেটা শোনো, এরকম জায়গায় ধরো একটা ফাই এক্স এখানে একটা আছে, আর এরপর একটা সাই এক্স আছে, বোঝো এবার। তাহলে এইটুকু ইন্টিগ্রেশন আমার দরকার, ঠিক? তাহলে এই ইন্টিগ্রেশনের জন্য আমি কি করলাম, আমরা না এ থেকে এই টোটাল ইন্টিগ্রেশনটা করলাম। আচ্ছা একটু কারেকশন করছি, এটাকে বলতে হবে সাই এক্স, এটাকে বলতে হবে ফাই এক্স। এবার বোঝো, এই টোটাল ইন্টিগ্রেশনটা করলাম, করে যদি আমি এইটুকু ইন্টিগ্রেশন বাদ দেই তাহলে আমার রিমেনিং ইন্টিগ্রেশনটা আসবে। তাহলে এই ইন্টিগ্রেশনে সাই এক্স থেকে ফাই এক্সের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী করবে, টোটাল ইন্টিগ্রেশন মানে এ থেকে ফাই এক্স, তারপরে কি হবে, বাদ যাবে কোনটা, এ থেকে সাই এক্স, এ থেকে সাই এক্স বাদ যাচ্ছে, দিলে এটা চলে আসবে। আসলে কিছুই না, এটা প্লাস করে দিয়ে আমরা যদি এখানে সাই এক্স থেকে এ লিখতাম তো এ ক্যান্সেল হয়ে যায় না, সেটাই বোঝানোর চেষ্টা করলাম। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, আর কিছু, এই রেজাল্টগুলো আমরা এবার ইউটিলাইজ করব এই অঙ্কটার ক্ষেত্রে। কি করে শোনো, 2 নম্বরটাই বলছি। 2 নম্বরে আমরা কি করলাম, লেট উপরে যে টার্মটা দেখতে পাচ্ছ সেই টার্মটাকে আমরা
ক্যাপিটাল এফএক্স ধরে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে ক্যাপিটাল এফএক্স হচ্ছে 0 থেকে এক্স স্কোয়ার সাইন রুট টি ডিটি, ক্যাপিটাল এফএক্স উপরটা ধরে নিলাম, আশা করি ক্লিয়ার। আচ্ছা, যেখানে এক্সের মানগুলো যা খুশি হতে পারে, যে কোনো এক্সের জন্যই এটা ঘটবে, যে কোনো এক্সের জন্যই ঘটবে। আচ্ছা, সিন্স সাইন রুট টি আচ্ছা আরেকটা কাজ করছে, সিন্স না লিখে লেট স্মল এফ এক্স ইকুয়ালস টু সাইন রুট এক্স, এক্স বিলংস টু আর। সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অন আর, আর এর মধ্যে কন্টিনিউয়াস কিন্তু, কারণ সাইন রুট এক্সটা ডিসকন্টিনিউয়াস হওয়ার কোনো চান্স নেই। তবে এখানে 0 থেকে বড় বললে ভালো হতো, তাহলে এটা 0 থেকে বড় বলো। কেন 0 থেকে বড় বলছো? কারণ নেগেটিভ হয়ে গেলে রুট আছে বলে নেগেটিভের জন্য এক্সিস্ট করবে না। সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অন আর প্লাস, তাহলে দেয়ারফর এই ক্যাপিটাল এফটা কী হবে? ক্যাপিটাল এফ ইজ ডিফারেন্সিয়েবল অন আর প্লাস, আর প্লাসের মধ্যে ডিফারেন্সিয়েবল হবে। অ্যান্ড শুধু কি তাই, ওর ডেরিভেটিভ পর্যন্ত এক্সিস্ট করবে। তাহলে ডেরিভেটিভ করলে কি হয়? ইন্টিগ্রেশনটা উঠে যাবে, ইন্টিগ্রেশন উঠে গেল, ইন্টিগ্রেশন উঠে গিয়ে এফ অফ কি বসে যাবে? জাস্ট ওই এক্সের জায়গায় বা টি এর জায়গায় বসে যাবে এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স স্কোয়ার হবে। আবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, ওকে। এফ অফ এক্স স্কোয়ার মানে কি? সাইন অফ রুট এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মানে 2x, তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ? 2x সাইন এক্স। তাহলে এফ ড্যাশ এক্সের মানটা হচ্ছে দিস ওয়ান, যেখানে এক্সের মানগুলো যে কোনো এক্সের জন্য এটা ঘটছে। ক্লিয়ার? এবার চলে আসি লিমিট এক্স টেন্স টু 0, 0 থেকে এক্স স্কোয়ার সাইন রুট টি ডিটি, আর নিচের দিকে খুব সম্ভবত এক্স কিউব আছে। বলছি এদের ক্ষেত্রে কি আসবে? আমরা এটাকে লিখতেই পারি লিমিট এক্স টেন্স টু 0 ক্যাপিটাল এফ এক্স বাই এক্স কিউব, এরকম লিখতে পারি। তারপর দেখা যাবে সত্যি 0 বসালে উপরেটাতে 0, তাহলে এটা 0/0 ফর্ম। 0/0 ফর্ম হলে ল্যাপিটাল রুল ইউজ করা যায়। লিমিট এক্স টেন্স টু 0, উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ 0/0 হয়েছে, মানে ল্যাপিটাল রুল ইউজ করলে এমন আসবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কাজ কি? এক্স টেন্স টু 0, উপরের ডেরিভেটিভ মানে অলরেডি ডেরিভেটিভ করে কত ভ্যালু সেটা জেনে গেছি। তাহলে 2x সাইন এক্স, 2x সাইন এক্স, নিচের দিকে 3x স্কোয়ার। আলটিমেট কনক্লুশন হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 2/3, আর উপরে সাইন এক্স বাই এক্সের লিমিটিং ভ্যালু 1, তাহলে অ্যান্সার হচ্ছে 2/3। তাহলে মনে রেখো এদের ভ্যালুগুলো হচ্ছে 2/3, এই তো 2/3 বলেই দেওয়া আছে। কঠিন? একদম ইজি, একদম ইজি, ভালো বেশ। স্যার বলছি যে এখানে কি ওই আর প্লাসটা নেওয়া ঠিক হবে নাকি 0 কে কন্টেইন করতে এরকম একটা ক্লোজড ইন্টারভ্যাল নিলে মানে ভালো হতো, কারণ রিমেইন তো সব সময় একটা ক্লোজড ইন্টারভ্যালের উপরে করা হয়। অসুবিধা কিছু নেই, কিন্তু এটা নেগেটিভ দিকে ডিফাইন নয় ফাংশন, বুঝেছো? নেগেটিভ দিকে কিন্তু যদি 0-1 বা 0-2 একটা নিয়ে নিতাম না, এমনি প্রবলেম কি হচ্ছে আলটিমেটলি? আসলে কি বলো তো, এক্স টেন্স টু 0 নিচ্ছ মানে 0-র কাছাকাছিই নিচ্ছ, মানে 0 নেভারহুড নিলে ভালো, কিন্তু 0-র নেগেটিভ দিকে নেভারহুড নেওয়া যাবে না, মানে এই দিকের ভ্যালু নেওয়া যাবে না, শুধু নিতে হবে 0 থেকে এরকম জায়গায় একটা ক্লোজড। নিতে পারো সেটাও ঠিক। 0 থেকে কত নেবে? তাহলে যে কোনো ইন্টারভ্যাল নিয়ে নিলে। ও যেটা বলছে যে বিকজ অফ এফ ইজ ইন্টিগ্রেবল অন এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, তাহলে এটা ক্লোজড বাউন্ডেড করে দিলে বেটার হতো, নাহলে ইমপ্রপার ইন্টিগ্রেশনের কনসেপ্টটা চলে আসতো। তো সেক্ষেত্রে এক কাজ করে দিতে পারো, যে এখানে তুমি লিখছো ফর অল এক্স বিলংস টু 0 এ, এটা করলে বেস্ট হতো। ঠিক আছে, এক্স বিলংস টু 0 এ কারেকশন করে এটা লেখো।
তাহলে ডিফারেন্সিয়েবল অন হোল ইন্টারভ্যাল, কিন্তু আমি বলছি 0 এর মধ্যে ডিফারেন্সিয়েবল অবশ্যই হবে। তাহলে ডিফারেন্সিয়েবল হচ্ছে 0 এর মধ্যে, সেক্ষেত্রে কনক্লুশন টানলে অলমোস্ট ডান। ঠিক আছে, হয়েছে? আর কোনো সমস্যা? ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় আসে। আমি কেন বলছি দেখো, তোমরা যেমন এই অঙ্কটার দিকে তাকো, ফাইন্ড এফ ড্যাশ, তো এর ডেরিভেটিভ কী হবে, মানে এর ইন্টিগ্রেশনটা উঠে যাবে, টি এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স বসবে, আর এদিকে আবার নিচেও এক্স আছে, তাহলে এক্স বসবে। ঠিক একই রকমভাবে এটার ক্ষেত্র, এটার নিচেও এক্স আছে, কিন্তু বুঝতে পারছো? মানে আমি ডাইরেক্ট যদি লিখতে বলো, আমি একটা জাস্ট প্রবলেম বলে দিচ্ছি, এটা ডেরিভেটিভ কত হবে জানতে চাইছি, এর ডেরিভেটিভ কত? আমি যে ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স এর মান হচ্ছে সাইন অফ রুট আন্ডার অফ এক্স স্কোয়ার, তার সঙ্গে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মানে 2x স্কোয়ার ডিএক্স হয়ে গেল, মাইনাস সাইন অফ রুট এক্স, তার সঙ্গে এক্সের ডেরিভেটিভ ডাইরেক্ট যদি করতে চাও তাহলে সাইন এক্স, আর এটা 2x মাইনাস শুধু সাইন রুট এক্স, তো এর ডেরিভেটিভটা দিস। আর এটা ইউজ করছি ল্যাপিটাল রুল করে ফাইনালি এই ধরনের লিমিটগুলো বের করছি। যেমন এই অঙ্কটার দিকে তাকাও, এর উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ বোঝার চেষ্টা করো, উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ করার জন্য কিন্তু মাইনাস হবে। আমি একটু রাফলি প্রবলেমটা বলে দিচ্ছি, রাফলি, কারণ নিজে একটু ফ্রেশ করে লিখে নেবে, আমি শুধু রাফলি বলছি, তোমাদের একটু টাচ করে গেলে সুবিধাই হয়। ওকে, ধরো ফাংশন কিন্তু কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, কারণ ফাংশন যদি কন্টিনিউয়াস না বলা থাকতো তাহলে ডিফারেন্সিয়েবল কিনা আমরা জানতাম না। আচ্ছা, এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে এফ অফ টি প্লাস ওয়ানটাও কিন্তু কন্টিনিউয়াস হবে। আচ্ছা, কী করে রাফলি বলছি শোনো, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 0 মাইনাস এক্স থেকে এক্স এফ টি ডিটি, ঠিক। আর নিচের দিকে কী হবে, 0 থেকে 2x এফ টি প্লাস 1 ডিটি। এটাকে কি ধরবে, ক্যাপিটাল এফ ধরে নেবে, এটাকে একটা ক্যাপিটাল ফাই ধরে নেবে, বা কিছু অন্য একটা জি ধরে নেবে, দিয়ে এফ বাই জি আকারে থাকবে। তারপরে 0/0 কেন হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো একটু। এক্স টেন্স টু 0 লিখলে এটা 0 থেকে 0, এক্স টেন্স টু 0 লিখলে 0 থেকে 0, ইন্টিগ্রেশনের লিমিটটাই যেহেতু 0 থেকে 0 হয়ে গেছে, তার মানে 0 হবেই, ফাংশনটা যাই হোক না কেন 0/0 আসছে। ল্যাপিটাল রুল ইউজ করলে উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, উপরে যখন ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ ডাইরেক্ট করছি, ডেরিভেটিভ করলে এফ অফ টি এর জায়গায় বসে যাবে এক্স, আর তারপরে বসবে ডিএক্স ডিএক্স মাইনাস, খেয়াল করো এফ অফ মাইনাস এক্স, কেন মাইনাস এক্স হলো বুঝতে পারছো, কারণ মাইনাস এক্সটা বসবে, তারপরে মাইনাস এক্সের আবার ডেরিভেটিভ, তাহলে ডি অফ মাইনাস এক্স ডিএক্স। শিওর? নিচের দিকে কি থাকবে, নিচের দিকে এফ অফ এখানে 2x প্লাস 1, 2x প্লাস 1, ক্লিয়ার? 2x প্লাস 1, তার সঙ্গে আবার কি হবে বলো, ইন্টু 2x এর ডেরিভেটিভ। ক্লিয়ার? এটা খুব রাফলি বললাম, ফাংশন কিন্তু আলাদা আলাদা ধরা উচিত। লিমিট এক্স টেন্স টু 0 1 এফ এক্স, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস এফ অফ মাইনাস এক্স, নিচের দিকে কি থাকবে 2 ইন্টু এফ অফ 2x প্লাস 1। এবার কন্টিনিউয়াস তো বলে দেওয়া আছে, যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে 0 পয়েন্টে কন্টিনিউয়াস, 0 পয়েন্টে কন্টিনিউয়াস হলে এফ অফ 0 প্লাস এফ অফ 0 অ্যাকচুয়ালি মাইনাস 0, আর নিচে কি থাকবে 2 ইন্টু এফ অফ 0 প্লাস 1 মানে 1, আলটিমেটলি 2 এফ অফ 0 ডিভাইডেড বাই 2 ইন্টু এফ অফ 1, 2 ক্যান্সেল, সো এফ অফ 0 বাই এফ অফ 0, কনক্লুশন হচ্ছে সরি এফ অফ 0 বাই f of 1. So this is actually required answer, f of 0 by f of 1, f of 0 by f of 1. Very simple, কিছুই না, কন্টিনিউয়াসটা শুধু কাজে লাগলো কেন, if f is continuous then this type of integral is differentiable, ডেরিভেটিভ করছি যেহেতু তার জন্য। ঠিক আছে, এটা গেল, ভালো একটা প্রবলেম। 27-এর যে প্রবলেমটা আছে সেটা একদম এক্স্যাক্টলি উদাহরণে একটা প্রবলেম এরকম করে দেওয়া আছে, একবার দেখলেই বুঝতে পারবে। 28-এর প্রবলেমগুলো যেন ফান্ডামেন্টাল থিওরামের অ্যাপ্লিকেশান, ফান্ডামেন্টাল থিওরাম কীভাবে করেছি তোমরা দেখেছো, এই ধরনের প্রবলেমগুলো করবে। 29, 30 প্রবলেমগুলোও খুব ইম্পর্টেন্ট, 31
এইগুলো একটু খালি দেখে নাও। পরের দিন আমরা কিছু থিওরিটিক্যাল জায়গা আছে, বিশেষ করে ওয়েস্টার্স মিন ভ্যালু থিওরেমগুলো আছে, বনেট মিন ভ্যালু থিওরেম আছে, সেগুলো স্টেটমেন্ট অনলি, সবগুলো নেই। আর একটা আছে অ্যানাদার ফর্ম অফ অ্যানাদার ডেফিনেশন অফ রিমেন ইন্টিগ্রিটি, সেই ডেফিনেশনটা বললে মোটামুটি চ্যাপ্টার শেষ। ঠিক আছে, পরের দিন আমরা আলোচনা করবো। আজকে এখানে স্টপ করছি।